এই ব্যস্ত শহরে আমি এক ব্যস্তহীন ছেলে, যার বর্তমানে কোনো কাজ নেই। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, পড়াশোনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। বর্তমানে আমার এইটুকুই কাজ। গরিব মধ্যবিত্ত পরিবার আমার, তবু আমি কোনো কাজ কাম না করেই বসে থাকি। কি করব বলেন? আমি কাজকে খুঁজে পাই না, আর কাজ আমাকে খুঁজে পায় না। এই দুই খোঁজাখুঁজির মাঝেই আমি পড়ে গেছি ব্যস্তহীন ছেলে। আমার পরিবারে সবাই আছে, বাবা মা, ছোট বোন। এই নিয়ে আমাদের পরিপূর্ণ একটা পরিবার। হাসি খুশি সবসময় লেগেই থাকে আমার পরিবারের সাথে। এসএসসি পাস আমি। আমি বর্তমানে বেকারত্ব জীবন কাটাচ্ছি। শুধু আমিই নয়, আমার মতন আরও অনেক ছেলে রয়েছে যারা টাকা পয়সার অভাবে সামনে এগোতে পারছে না। সবার বাবার মতন আমার বাবার অত টাকা পয়সা নেই, নাই কোনো জমিদারি। অন্যের দাস হয়েই আমাদের দিন কাটে। কিন্তু আর কতদিন বা একা খেটে আমাদের খাওয়াবে? বাবাও তো একটা মানুষ, বাবারও তো কষ্ট হয়। কিন্তু কি করব, সব কিছু দেখেও না দেখার মতন হয়ে থাকতে হয়। যেখানে যাই সেখানেই আমার কোনো কাজ হয় না। হয়তোবা কাজের পজিশন ফাঁকা নেই, নয়তোবা আমার কাজ নেই। গত সপ্তাহে একটা চাকরির বিজ্ঞাপন দেখে সুন্দর সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটা ভাব নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু ওখানে এসে শুনতে হলো জায়গা সব পরিপূর্ণ হয়ে গেছে, সামনের বছর আবার দেখা করতে পারেন। এ কথা বলে আমায় অফিস থেকে বের করে দিল। আমি বেচারা মাথা নিচু করে বাসায় চলে আসি, আর আবার বেকার জীবনে সামিল হই। কারণ আমি ধরেই নিয়েছি আমার জীবনে চাকরি বলে কিচ্ছু হবে না। কিন্তু তবু আমি চাকরির বিজ্ঞাপন রেগুলার পড়তাম। বৃদ্ধা মানুষের মতন আমিও প্রতিদিন সকালে উঠে ফ্রেশ হয়ে পত্রিকাটা হাতে নিয়ে বসে পড়ি। আজ পর্যন্ত যতগুলো পত্রিকা কিনেছি সেগুলো টাকা দিয়ে যদি একটা ছাগল কিনে রাখতাম, তাহলে এতদিন আমি শোধের আসল পেতাম। কিন্তু কি বলবো আর দুঃখের কথা, পাই না খুঁজে কোনো ভাষা। পাবো বলে চাকরি কিনেছিলাম এক সোনার খনি, কিন্তু সেই সোনার খনি পত্রিকা আজ ছায়ের খনি হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকেও আমি পত্রিকা হাতে নিয়ে বারান্দায় এসে বসলাম। আমায় দেখে মনে হচ্ছে চাকরি থেকে রিটায়ার্ড পাওয়া একজন আদর্শ পুরুষ, কিন্তু আমি যে চাকরি না পাওয়া এক মহাপুরুষ এটা তো কেউ জানে না। পত্রিকা খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল জজ করিম সাহেবের একজন আদর্শবান, বিশ্বাসযোগ্য, স্মার্ট মধ্যবিত্ত পরিবারের ছেলেকে অতি জরুরি নিয়োগে চাচ্ছেন। যারা ইচ্ছুক নিজের যোগ্যতায় উপস্থিত হন জজ সাহেবের নিজ বাসায়। এটা পড়ে তো আমি মহা খুশি, যাকে বলে আই তো অবাক। যদিও এরকম জায়গা থেকে আমি অনেকবার ঘুরে আসার লোক, তবুও যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই কবির এই কথা আমি মনে রেখেই যখনই চাকরির বিজ্ঞাপন পাই সঙ্গে সঙ্গে চলে যাই, যদি কপালে একটাও হয়ে যায়। পত্রিকা রেখে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সুন্দর সুন্দর জামা কাপড় পরে নিয়ে একটা সুন্দর পারফিউম দিলাম, আর স্মার্ট স্মার্ট একটা ভাব নিয়ে নিলাম। আজকে আবার কোথায় ডাক পড়লো ভাইয়া? আজকে যেখানে সেখানে নয়, সোজা জজ সাহেবের বাসা। জজ সাহেবের মেয়েকে বিয়ে করবা নাকি? আরে ধুর, চাকরি নিতে রে, চাকরি নিতে। চাকরি হওয়ার পর জামাই হওয়া দেখা যাক। যাও, আজকেও ফিরে আসতে হবে। আজকে আমি খালি হাতে আসবো না মা, আজকে আমি দেশ স্বাধীন করেই আসবো। আমি তোমার মা কবে হলাম? আর কোন স্বাধীন করবে তুমি? আরে পাগলি, এটা একটা ডায়লগ ছিল। এবার আমায় খেতে দে। আম্মু, আম্মু, কই গেলা? তোমার ছেলে আজ যুদ্ধে যাচ্ছে, খেতে দাও। বাহুবলীর নায়কও মনে হয় এতটা যুদ্ধ করেনি। এভাবে অপমান? আজকে আমি খালি হাতে ফিরবই না। চাকরি আজকে আমি আনবই, মানে নিবই। সব জায়গায় ভুল হয় কেন? আম্মু আর রিমার সাথে মজা করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার যাওয়ার সময় রিমা আবার বলল আমি আবার ঘুরে আসব। এবার আমার মনে জোর হলো, আজকে আমি চাকরি নিবই, এতে যাই হয়ে যাক না কেন, যেই চাকরি হোক না কেন, আমি খালি হাতে আর ফিরে আসব না। আর সারাদিন শেষে রাতে আবার বাসায় চলে আসলাম। তবে এবার আর খালি হাতে নয়, হাতে এক প্যাকেট মিষ্টি নিয়েই বাসায় প্রবেশ করলাম। আম্মু, রিমা। কি রে, এত চিল্লাস কেন? এই নাও মিষ্টি খাও। কিসের? আরে আম্মু, তোমার ছেলে চাকরি পেয়ে গেছে, নাও নাও। ভাইয়া, তুমি কি সত্যি চাকরি পেয়ে গেছো?
এই শাকিল যেই কাজে নামে সেটা হাসিল করেই ময়দান থেকে ওঠে। তাহলে এতদিন যে রিজেক্ট হলো ওগুলো কি? বাহ, ওসব বাদ দাও, আর মিষ্টি খাও। আচ্ছা, আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না, তুমি চাকরিটা পেলে কি করে? যেখানে সামান্য এসব জায়গায় তোমায় নিল না, আর সেখানে সোজা জজ সাহেব তোমায় সিলেকশন করলো, কি করে পসিবল? অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। আচ্ছা, তুমি কি করে হয়ে গেলে? একটু রিপিট করো তো। আচ্ছা, তাহলে বস। হ্যাঁ বল। আমি স্মার্ট স্মার্ট ভাব নিয়ে সোজা জজ সাহেবের বাসার সামনে হাজির হলাম। সেখানে এক বিশাল লাইন লেগে আছে। আমিও গিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম। এরপর একে একে আমার সিরিয়াল আসলো। তারপর কি হলো? জজ সাহেবের বাসায় একটা সোনার খনি দেখতে পেলাম। কি সুন্দর চেহারা, মায়াবী চোখ, খয়রাল সুন্দরীর মতন লম্বা লম্বা চুল। এই, তুমি কার বর্ণনা দিতে লাগছো? জজ সাহেবের মেয়ের। কারণ চাকরি পেতে তো জজ সাহেবের মেয়েকেও আমাকে সামলাতে হবে। থু, যাকে বলে গাছে কাঁঠাল গোফে তেল, আগে চাকরিটা তো হোক। তুই তারপর বল কি হলো? তারপর আমায় ভিতরে ডাকলো, অনেক কয়েকটা প্রশ্ন করলো। আমি ঠিকঠাক উত্তরও দিলাম। এরপর? এরপর আমি সিলেকশন হয়েও গেলাম। আমি তখন তো মহা খুশি। ওরা আমায় নিয়ে গিয়ে ঘর দোয়ার গ্যারেজ সব কিছু দেখালো। তার মানে তোর চাকরি পাক্কা? নে মিষ্টি খা। দাও। এক মিনিট এক মিনিট, কিন্তু তোকে কেন ঘর দেখাবে? কারণ আমি এই বাড়িরই কাজের লোক। কি? মিষ্টি নিচে রাখ। রাখ মিষ্টি। আমি জানতাম ভাইয়া, এই পদ ছাড়া তোমার চাকরি হবেই না। চাকর হয়ে এসে আমাদের মিষ্টি খাওয়াচ্ছিস? আরে আম্মু, চাকর হয়েছি তো কি হয়েছে? এসএসসি পাশ করে ভালো চাকরির সম্ভাবনা নয়, আর হলেও অনেক টাকার প্রয়োজন। তাই বলে আমার ছেলে চাকর হয়ে থাকবে? আম্মু, পৃথিবীতে কোনো কাজই ঘৃণিত নয়। কারণ চাকর না থাকলে বড়লোকটা কি করে চলবে? তখন তো ওদেরই চাকর হতে হবে। তাই কারো কাজকে নিচু করে দেখতে নেই, সবই সমান। কিন্তু বাবা। আরে মা, কোনো কিন্তু না। আর ওরা আমায় নাকি বড় কলেজে অ্যাডমিশন করিয়ে দেবে। তোর যা ভালো মনে হয় কর। আমি যে কোনো পদ্ধতিতে তো আম্মুকে রাজি করালামই, কিন্তু আব্বুকে কি করে রাজি করাবো? আব্বু তো কিছুতেই রাজি হবে না। আমি শার্ট প্যান্ট খুলে ফ্রেশ হয়ে নিলাম, আর নিচে এসে রিমা আর আমি বসে থেকে টিভি দেখছি। কিছুক্ষণ পর আব্বু বাসায় আসলো। আব্বু এসে ফ্রেশ হয়ে নিল। এরপর সবাই মিলে যখন খেতে বসলাম, তখন আম্মু আব্বুকে আমার কথাটা বলল। এটা শুনে আব্বু সোজা সাপটা না করে দিল। বলল এই চাকরি যেন আমি না করি। কিন্তু আমি আব্বুর সঙ্গে জেদ ধরলাম। আব্বু, পড়াশোনা করার একটা বড় সুযোগ এটা, আর আমি এজন্যই এই চাকরিতে জয়েন করেছি। পড়াশোনা অন্যভাবেও করা যায়, কিন্তু আমি এতটাও অচল হয়ে যায়নি যে আমার ছেলে অন্য বাসায় চাকর হয়ে থাকবে। আব্বু, আমি তো চাকর না, আমি চাকরদের চালাবো। মানে ওরা কি কি করছে, কোন কাজে ফাঁকি দিচ্ছে নাকি, এইসব দেখাশোনাই আমার কাজ। না তবু। প্লিজ আব্বু, পড়াশোনা করার সুযোগটা আমায় দাও। আর আমায় বলেছে বড় কলেজে অ্যাডমিশনও করাবে। এভাবে আমি আব্বুকে অনেক অনুরোধ করলাম, কিন্তু আব্বু রাজি হচ্ছে না। আর কোনো বাবা মা চাইবে না যে তার ছেলেরা অন্য কোনো বাসায় চাকরের কাজ করুক, সে যতই গরিব হোক না কেন। গরিব ছেলেদের বাবা মা জানে চাকরের কাজ কতটা কষ্টকর, আর কত কি সহ্য করতে হয়। মানুষ হয়ে অমানুষ হয়ে থাকতে হয়। আমি অনেক অনুরোধ করার পর আব্বু অবশেষে রাজি হলো। আব্বুকে রাজি করাতেই অনেকটা রাত হয়ে গেল। তারপর সবাই যে যার মতন ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমি আমার চাকরিতে জয়েন দিতে রওনা হয়ে গেলাম। বাসা থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা রিকশায় উঠে জজ সাহেবের বাসার সামনে নেমে গেলাম। সেখান থেকে ভিতরে গেলাম। ভিতরে এসে দেখি কেউ নেই। আমি কি করব বুঝতে পারলাম না। কালকে আমায় শুধু সব জায়গায় দেখিয়েছে, কাজ একটাও বুঝিয়ে দেয় নাই। তাই আমি বাইরে গ্যারেজের সামনে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর যা চাইবার নিয়ে আসলো। আমি তাকে দেখে একটু সরে দাঁড়ালাম। আমায় দেখে যাচ্ছে এই মেয়েটা, একটু অন্যরকম বিরক্তকর মন নিয়ে দাঁড়ালো। আমি তার দিকে কোনো খেয়াল না করে আমি আমার মতন দাঁড়িয়ে আছি। হঠাৎ করে মেয়েটা কার সাথে যেন পায়ে পা লেগে পড়ে যেতে লাগলো। সন্ন্যাসী, আমি আমার সামনে একটা মেয়ে,
ভাইয়ের সাথে জোর করে পড়ে যাচ্ছে, আবার সেই মেয়েটা আমার একটু হলেও ক্রাশ। এমন অবস্থায় কোনো ছেলেই চাবে না যে সেই মেয়েটা পড়ে যাক। আমিও তাই করলাম। মেয়েটা যাতে পড়ে না যায় আমি লাফ দিয়ে তাকে ধরে নিলাম। আমার ধরার ফলে সে পড়ল না ঠিকই, কিন্তু তার জামাটা মাটিতে পড়ে থাকা পানিতে একটু পড়ে গিয়েছে এবং ময়লা ভরল। সিনেমার মতন হাঁ করে তাকিয়ে না থেকে আমি তাকে সোজা করে দিলাম। আর এতে মেয়েটা বিরক্ত হলো এবং বিরক্তকর ভাব নিয়ে দাঁড়িয়ে গেল। আমি নিচের দিকে তাকিয়ে দেখি বিশাল এক জামা পরে আছে। এবার বুঝলাম মেয়েটা কেন পড়ে যেতে লাগলো। এত বড় জামা পরলে তো পড়বে অবশ্যই। এটা দেখে আমি একটু মুচকি হাসলাম, যেটা দেখে মেয়েটা অনেক রেগে গেল। জজ সাহেবের মেয়ে রাগী কণ্ঠে আমায় বলতে লাগলো, তোর সাহস তো কম না, আমায় পড়ে যেতে দেখে তুই হাসলি? দেখুন, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে পড়ে যেতে দেখে হাসিনি, বরং আপনার পরিধান করা কাপড় দেখে হাসছি। কি? তুই আমার পোশাক দেখে হাসলি? জানিস এই পোশাকের দাম কত? দেখুন ম্যাডাম, পোশাকের দামটা আমি জানি না, কিন্তু যেটা পরে আপনি হাঁটতে পারবেন না সেই মডার্ন পোশাক পরে লাভ কি? ছোট লোকের বাচ্চা, কালকে আমার বাবা তোকে দয়া করে আমাদের বাসার চাকর বানালো, আর আজকে তুই আমায় শাসন করতে লেগেছিস। এটাকে শাসন বলে না, এটাকে বলে মানবতা। আপনি এমনভাবেই পড়ে যাচ্ছেন। এই পড়া যদি অন্য লোকদের সামনে পড়তেন তাহলে আপনার কতটা সম্মানহানি হতো বলেন। সম্মান যাবে, আমার যাবে, তোর কি? তুই আমার বাসার সামান্য চাকর, আর চাকর হয়েই থাক, সম্মানের দিকে চোখ দিবি না। ম্যাডাম, চাকর হয়ে বলছি কথা, কারণ আমি চাই না যে বাইরের কোথাও আপনার সম্মান হারাক। এই চাকরের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? তুই জানিস আমি ইচ্ছা করলে তোর চাকরি এখনই বাদ দিতে পারি। চাকরি আমাকে দেননি যে আপনার কথা অনুযায়ী চলতে হবে। চাকরি আমায় যে দিয়েছে সে যদি চাকরিতে আমায় না রাখে তাহলে আমি চলে যাব, কিন্তু আপনার ভয়ে আমি চাকরি ছেড়ে যাব না। তোর সাহস কম না? আমি কি পারি না পারি এটা সম্পর্কে তো তোর ধারণাই নেই। আচ্ছা, আমায় এটা বলেন, আমি এখানে খারাপ কি বললাম? 1 মিনিট ওয়েট কর, আমি দেখাচ্ছি তোকে মজা। এরপর মেয়েটা পিছনে ঘুরতেই বাসার ভিতরে চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। জানি না মেয়েটা কি করবে। বড় লোকের মেয়ে তো, যা ইচ্ছে করতেও পারে। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে ভিতরেই চলে গেলাম। ভেতরে আসতেই দেখি মেয়েটা তার বাবাকে ডাকছে। আমি ভেতরে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তাকিয়ে দেখি সিঁড়ি দিয়ে মেয়েটার বাবা। মেয়েটা তার বাবাকে দেখে আমার নামে দোষারোপ করতে লাগলো, যেগুলো কোনোটাই সত্যি ছিল না, সবগুলোই বানানো। আমি তার এইসব বানানো কথা শুনে বললাম, ম্যাম সাহেব, আমি আপনার সঙ্গে যাই করেছি তাই বলেন। আপনার বাবাকে কেন অযথা মিথ্যা বলছেন? কিরে, আমার বাবার মুখে মুখে কথা বলিস? সামান্য একটা চাকর হয়ে আমার মুখের কথা বলিস? সত্যি কথা বলতে কখনো ভয় লাগে না। সত্যি কথা সবসময় জোর গলায় বলা যায়। দেখেছো বাবা, দেখেছো? সামান্য একটা চাকর হয়ে আমার মুখে মুখে কথা বলে। হ্যাঁ বৃষ্টিমা, তোর কি হয়েছে? সাহেবের কথা শুনে বুঝলাম তার মেয়ের নাম, মানে এই মেয়েটার নাম বৃষ্টি। নামের সাথে কামটাও ভালোই মিলেছে। আর এই মেয়েটা মানুষের মনে ঝগড়া নিয়েই নামে। কি? তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো? তুমি জানো না আমি এতক্ষণ ধরে কি বললাম? এই চাকরের বাচ্চা চাকর আমায় কাদামাটিতে ফেলে দিয়েছে। এই দেখো, আমার জামা কাদায় ভরে গেছে। আচ্ছা মা, মন খারাপ করিস না। জামাটা বদলে যেখানে যাচ্ছে সেখানে যা। আমি ছেলেটাকে অনেক বকা দিব, আর বলে দেব আর দ্বিতীয়বার যেন তোকে এমন না করে। কি বলছো এসব? এই রাস্তার ছেলেটা আমার সাথে এত খারাপ আচরণ করলো, আর তুমি তাকে শুধু বকা দিয়ে ছেড়ে দেবে? আচ্ছা মা, তুই মাথা গরম করিস না, তুই যা, আমি দেখছি একে কি শাস্তি দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এই চাকরের অর্থাৎ চাকরের এমন শাস্তি দেবে যাতে আর কোনোদিন আমার মুখে মুখে কথা বলতে না পারে। আচ্ছা ঠিক আছে। বাবা মেয়ের এমন কাহিনী দেখে আমি তো অবাক। চুপচাপ ভালো করেই দাঁড়িয়ে আছি। কি করব? কিচ্ছুই করার নেই। বাবা মেয়ের কথা অনুযায়ী আমিও বড় দোষী। এদিকে বৃষ্টি সেখান থেকে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলাম। ঠিক তখনই জজ সাহেব বলল, বাবা শোনো। জি বলেন। দেখো বাবা, তুমি মনে কিছু করো না। আসলে আমার মেয়ে অনেক রাগ, জেদ, তাই একটু বেশি। নিজে যা মনে করে তাই সঠিক। ও কোনো ভুল বললে তুমি মাথায় নিও না বাবা। হো আচ্ছা। আর বিশেষ করে আজকে সকাল থেকেই তার মাথা খারাপ হয়ে আছে, মানে একটু রেগে আছে। তাই তাকে না রাগানোর জন্য আমি তোমার দোষারোপ করলাম। প্লিজ বাবা, কিছু মনে করো না। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে।
তোমার নাম কি বাবা? জি আঙ্কেল, আমার নাম শাকিল। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি একটা লোককে বলে দিচ্ছি যে তোমার সমস্ত কাজ বুঝিয়ে দেবে। ঠিক আছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম আর একটা লোককে ডাক দিল। লোকটা এসে আমার পাশে দাঁড়ালো। তখন লোকটাকে বলে দিল সে যেন আমাকে সবটা কাজ বুঝিয়ে দেয়। লোকটা হ্যাঁ সূচক উত্তর দিয়ে আমায় নিয়ে বাইরে আসলো আর আমার যা কাজ তা আমাকে এক এক করে দেখিয়ে দিতে লাগলো। আমি আমার মতন সমস্ত কাজ বেছে নিলাম এবং আমার আন্ডারে যে সমস্ত চাকররা কাজ করবে তাদের সাথে পরিচয় হয়ে নিলাম। এরপর লোকটা চলে গেল আর আমিও আমার কাজে লেগে পড়লাম। প্রথমে আমি সবাইকে আমার কাছে ডেকে নিলাম এবং বলে দিলাম, আজ থেকে আমি তোমাদের নতুন বস। তো যেইভাবেই বলবো সেভাবেই কাজ করবে। শুধু আমার মনের মতন করে তাদের জানালে হবে না। বাসায় কোন কোন রকমের কাজের কমতি হয় সেইগুলো কাজও করতে হবে। বাসার সব কাজ আমার আন্ডারে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। এরপর আমি আমার মতন করে শুরু করি। বলতে গেলে আমার মন মতন না, বাসার মালিক যেরকম বলে সেই রকমটাই হয়। এরকম করে কাজ করতে করতে দুপুর হয়ে যায় আর দুপুর হতে না হতেই বাসার ভিতরে ঝড় চলে আসে। সেই ঝড়টা কোনো তুফান না, কোনো সাইক্লোন না, সেটা হচ্ছে জজ সাহেবের মেয়ে বৃষ্টি। হাসতে হাসতে শুরু করে দেয়, আমি এখনো এই বাসায় কেন আছি, আমাকে কেন রাখা হয়েছে, আর আমার চাকরি চলে যায়নি কেন, আরও অনেক কিছু। বৃষ্টির তেমন লাভ হয় না, কারণ তার বাবা বাসায় ছিল না, আর এটাই সে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে। ও আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ততটা সফল হলো না, কারণ বৃষ্টির বাবা না থাকায় আমিও চুপচাপ থাকলাম না। বৃষ্টির কথায় অযথা উত্তর দিলাম, ফলে বৃষ্টি আরও রেগে যায়, কিন্তু তাতে আমার কি, আমি আমার মতন কাজ করে গেলাম। বৃষ্টি চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আমি তার দিকে কোনো নজর না দিয়ে আমার কাজ করতে লাগলাম। বৃষ্টির উপরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, আমায় এখনো বাসা থেকে কেন বের করলো না। বৃষ্টির মা বলল, তার বাবা যা করেছে এতে উনি কি করতে পারবে। এটা শুনে বৃষ্টি এবার চিৎকার করলো। তার মা তাকে বলল, ওর বাবা নাকি বাসায় নেই। এরপর বৃষ্টি অনেক রেগে যায়। তৎক্ষণাৎ কোনো আলামত পাওয়া যায় না। কিছুক্ষণ পর আবার শুরু হয়। রান্না হয়ে গেলে আমি এক মহিলাকে পাঠাই বৃষ্টি আর তার মাকে ডেকে আনতে, কারণ বৃষ্টির বাবা বাসায় নেই। মহিলা কাজেরই লোক, তো সে গিয়ে ডেকে আসলো। বৃষ্টির মা তখন চলে আসলো, কিন্তু বৃষ্টি আসলো না। আমি আর কিছু বলবো না। কিছুক্ষণ পর বৃষ্টি নেমে আসলো আর আমায় দাঁড়িয়ে থাকতে দেখে শুরু করলো, এই চাকরের বাচ্চা চাকর, এমন ফকিরের মতো দাঁড়িয়েছিস কেন? যা এখান থেকে। বৃষ্টি, কি হচ্ছে এসব? মা, আমি না ওকে একদম সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে। এই চাকরের বাচ্চা চাকর, যা আমার চোখের সামনে থেকে। বৃষ্টি, চুপ করো। ভদ্রতা বলতে কিছু আছে নাকি নাই? ওই রাস্তার ছেলেটাকে এখান থেকে যেতে বলো। কিন্তু কেন? এমনি। কিন্তু বাবা শোনো। আমি আন্টির কথা না শুনে ওখান থেকে চলে আসলাম। হাঁটতে হাঁটতে বাইরে আসলাম। বাইরে এসে প্রকৃতির হাওয়া খেতে লাগলাম। মানুষকে যতটা ভালো মনে করি ততটা কিন্তু ভালো হয় না। যতটা আমরা সম্মান করি ততটা সম্মান পাওয়ার যোগ্য কিন্তু থাকে না। এর জন্য আমরা অবহেলিত হই। একজন মানুষ যতটা সম্মান বা ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে ততটাই দেওয়া উচিত। যখন একটু বেশি দিয়ে ফেলি আমরা, তখন সে আমাদের অবহেলা করে, আমাদের সম্মান ভালোবাসার দাম দেয় না। আমি ছেলে অন্যরকম, সবার থেকে আলাদা। কারো অবহেলা আমি মেনে নিতে পারি না। যে অবহেলা করবে তাকে আমিও ফিরে দেখবই না, কারণ তাকে ফিরে দেখলে সে আরও অবহেলা বাড়িয়ে দেবে। তাই আমি অবহেলা নামক জিনিস থেকে এক গজ দূরেই থাকি আর থাকবো। তাই আমি এতদিন যখন কারোর অবহেলাকে প্রশ্রয় দিই নাই, আজকেও দিব না। বৃষ্টির এমন অবহেলা আর ঘৃণা আমার দ্বারা মেনে নেওয়া কিছুতেই সম্ভব না, কারণ বড়লোকেরা গরিবদের কখনো মানুষ মনে করে না। আর তাই আমি আজকেই চাকরি থেকে বিদায় নেব। মনে মনে এসব ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়ে গেল। আকাশের ঠিকানায় মুক্ত মেঘগুলো ছুটোছুটি দেখে মন ভরে যাচ্ছিল। এমন সময় ড্রাইভার আমায় ডাকলো। আমি নিজেকে সামলে নিয়ে তার কাছে চলে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, কি অবস্থা, কেমন আছেন? সে উত্তর দিল, অনেক ভালো আছে। তো কথা বলতে বলতে এক সময় সে আমায় জিজ্ঞেস করলো, আমি গাড়ি চালাতে পারি কি না। তখন আমি সোজা সাপটা না বললাম, কারণ সত্যি আমি গাড়ি চালাতে পারি না। তখন ড্রাইভার একটু মুচকি হাসি দিয়ে বলল,
ছেলে হলে সব জানতে হয়। কথাটা সে মজার বশেই বলল। আমি সিরিয়াসলি নিলাম না, আমিও অট্টহাসি করে উড়িয়ে দিলাম। তখন সে বলল, আমি আছি তো, কোনো সমস্যা নেই। তারপর ড্রাইভার আমার হাতে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে বলল, সিটে বসো। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এসব আমার কাজ নয় ভাই। তবুও সে আমায় জোর করলো, বলল তারা যদি না থাকে তাহলে হেড হিসেবে আমাকেই নাকি কাজ করতে হবে। ভেবে চিনতে দেখলাম আসলেই কথাটা সত্যি। যেহেতু আমি এদের বস হয়ে আছি, যদি হঠাৎ কোনো সমস্যার কারণে এরা আসতে না পারে তো আমাকেই চালাতে হবে, তখন কি করব। আর তাই চারিদিকে ভেবে চিনতে চাবি হাতে নিয়ে গাড়িতে উঠে বসলাম এবং আমার পাশে এসে ড্রাইভার বসল আর আমাকে দেখালো কি কি করতে হবে। তার কথা অনুযায়ী আমি কাজ করছিলাম এবং দেখলাম গাড়ি চালানোটা অনেক সহজ। আমার মনে ভয়ের বদলে সাহস জেগে গেল। অনেকক্ষণ তার সাথে আমি সময় কাটালাম এবং কিছুক্ষণ পরে শিখেও গেলাম। তারপর আবার ফিরে এলাম আমার কাজে। বাসার ভিতরে আসতে দেখি বাসাটা একদম নিরিবিলি। আমি বাসায় এসে সোজা আমার কাজে লেগে পড়ি। তখন বৃষ্টির মা আমায় ডাকে। আমি উপরে চলে যাই। আন্টি, আমায় কি আপনি দেখেছেন? হ্যাঁ বাবা, কোথায় ছিলে এতক্ষণ? একটু কাজ করছিলাম। কিছুর কি প্রয়োজন? না, তুমি যে খেয়ে নাও। আমার মেয়ের কথা রাগ করিও না, ও একটু বেশি রাগী। হ্যাঁ হ্যাঁ, জি বুঝতে পেরেছি। যাও খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। তারপর আমি নিচে আসব, এমন সময় বৃষ্টি সামনাসামনি পড়ে যাই। এবার তো আমি শেষ, না জানি কতগুলো অপমান করবে। তোর এত বড় সাহস, তুই উপরেও এসে গেছিস? আসলে মেম সাহেব, আপনার মা আমায় ডেকেছিল। কি? তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? সরি মেম সাহেব। এক্ষুনি নিচে যা, আর কখনো উপরে আসবি না। নিচের মানুষ নিচেই থাকবি, যত সব ছোট লোক। ঠিক আছে মেম সাহেব। যা এখান থেকে। কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে আসলাম। নিচে এসে আমার রুমে গিয়ে বসে পড়লাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। বাবা মায়ের কথা না শুনলে এমনই হয়। বাবা আমায় হাজার করে বলেছিল, চাকর হতে যাস না, অনেক কষ্ট হবে। কিন্তু আমি একটা মেয়ের উপর ক্রাশ খেয়ে চলে আসলাম। আর এখন সেই ক্রাশ আমাকে উঠতে বসতে ধুয়ে দিচ্ছে। আগে তো আর জানতাম না যে সেই ক্রাশ খাওয়া মেয়েটা এরকম রাক্ষসী হবে, এরকম ঝগড়ুটে হবে। জানলে তো আর জীবনেও এমন জায়গায় আসতাম না। এসেই যখন ফেলেছি, আর সাথে আমার শিক্ষাও যখন হয়ে গেছে, জীবনে আর কখনো এমন মেয়ের উপর ক্রাশ খাবো না। এবার জজ আঙ্কেল আসলে তাকে সুন্দর করে বলবো আমি এখান থেকে সুন্দর করে বিদায় নিয়ে নেব। আর এই ক্রাশের আশেপাশেও আসবো না আমি। শুয়ে থেকে এসব ভাবতে ভাবতে কিছু সময় পার হয়ে গেল। একটু ঘুম ঘুম ভাব হচ্ছিল, কিন্তু আমার অনেক কাজ আছে, তাই আর না ঘুমিয়ে উঠে বাইরে আসলাম। বাইরে এসে আমি আমার কাজে লেগে গেলাম। মন দিয়ে কাজ করতে যাচ্ছি। আর কাজের মধ্যে থাকলে মনটা অনেক ফ্রেশ থাকে আমার। তাই আমি বেশিরভাগ সময় কাজের মধ্য দিয়েই কাটানোর চেষ্টা করি। কিন্তু আজকে তো কাজ থেকে বিদায় নিব আর নতুন কোথাও চলে যাব। মনটা ছিল তখন ফুরফুরে, আর বিকেলের মিষ্টি আবহাওয়া ছিল অসাধারণ, যা ভোলার মতন নয়। এরকম আবহাওয়া থাকলে সবসময় এমনিতেই ফুরফুরে হয়ে যাবে। সেই ফুরফুরে মন নিয়েই ফুরফুরে বিকেলে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করেই সূর্য মামা কার উপরে যেন রাগ করে তার মুখটা লুকিয়ে নিল। আর তার অনুপস্থিতিতে অন্ধকার মামা এসে চারিপাশটা ঘিরে ধরল। সুন্দর এক বিকেল, সুন্দর একটা মন, সুন্দর একটা পরিবেশ থাকলে কখন যে সময় কেটে যায় সেটা টেরও পাওয়া যায় না। আমার বেলাও তাই হলো। বিকেল কেটে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। আর সন্ধ্যা গভীর হয়ে নেমে আসতেই রাত এসে উপস্থিত হলো। ঠিক এমন সময় বৃষ্টির বাবা মানে জজ আঙ্কেল বাসার বাইরে এসে কলিং বেলে চাপ দিল। দরজার উপরে একটা ছোট্ট ক্যামেরা ছিল, যেখানে রেকর্ড হওয়া ফুটেজ আমি বাসার ভেতর থেকেই দেখতে পেলাম। সাথে এটাও বললাম এটা জজ আঙ্কেল। তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই আঙ্কেল ভিতরে চলে আসলো, আর আমি দরজা আগের মতন করে লাগিয়ে দিলাম। ভিতরে এসে আমি আমার কাজে মন দিলাম। আঙ্কেল সোজা উপরে চলে আসলো। আমি আমার কাজ করতে থাকলাম। অনেকক্ষণ পর আঙ্কেল নিচে আসলো। আমি আঙ্কেলের টেবিলে নাস্তা দিলাম। আঙ্কেল এসে সোজা চেয়ারটায় বসে পড়ল। আমি তাকে নাস্তা দিলাম। আমি মনে মনে ভাবছি কথাটা আঙ্কেলকে কিভাবে বলি, কি দিয়ে শুরু করি কথাটা, কিন্তু ভেবে পাচ্ছি না কোথা থেকে শুরু করব।
মনে কেমন জানি একটা সংকোচ বোধ হচ্ছিল। আমি তবু সাহস করলাম এবং বলার জন্য প্রস্তুত নিলাম, কিন্তু ততটা সাহস পেলাম না। কারণ আঙ্কেল আমাকে অনেক দয়া করেই চাকরিটা দিয়েছে, আর আমি কি করে বলি যে এই চাকরি আমি করব না? এসবের মধ্যে মনে অনেক সাহস নিয়ে আসলাম, অনেক জোর তৈরি করলাম এবং ভাবলাম এমন অবহেলার মধ্যে থাকার চেয়ে বেকার থাকাই অনেক শ্রেয়। আঙ্কেল, আমার আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো, তোমার কি কথা আছে? আসলে বুঝতে পারছি না কি দিয়ে যে শুরু করি। কোনো প্রবলেম আছে নাকি? না, তেমন কিছু না। তাহলে বলো, কি বলবা? পরে এক সময় বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে ফ্রি সময়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। শুনলাম তুমি দুপুরে নাকি খাওনি। হ্যাঁ আঙ্কেল, আমি খেয়েছি তো। আচ্ছা ভালো। নাস্তা সবাই একসাথে করে, তবে আজকে বৃষ্টির মায়ের মন ভালো নেই, আর বৃষ্টি লেখাপড়া করার জন্য এখন নাস্তা করবেও না। সারাদিনের পর আঙ্কেল বাসায় আসলো, এজন্য একটু হালকা করে নাস্তা করে নিল। নাস্তা শেষে আমি টেবিল পরিষ্কার করে নিলাম, এরপর আঙ্কেলের রুমে চলে গেলাম। আমি আমার কাজ করতে লাগলাম, আর এদিকে দেখি কাজের মেয়েগুলো রান্না করছে, তাই আর আমি তেমন কাজ দেখালাম না। সেজন্য আমি বাইরে এসে বসলাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার পাশে আঙ্কেল এসে দাঁড়ালো। আমি দৌড়ে গিয়ে বাসার ভিতর থেকে একটা চেয়ার এনে দিলাম এবং সেখানে আঙ্কেল বসলো। ছোট থেকে আমাদের একমাত্র আদরের মেয়ে বৃষ্টি, অনেক আদরের যত্নে গড়া হয়েছে, কোনো কিছুর কমতি ছিল না তার। আর আমরা রাখিও নি, সব কিছু পূরণ করেছি, সেজন্য তার অনেক রাগ। সে যেটা বুঝে ওটাই, যা চায় তাই নিবে। হ্যাঁ আঙ্কেল। আমার মেয়ে ছোট থেকে অনেক আদরের, আর তার জন্য কখনো সে এমন হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। রাগ সবচেয়ে বেশি তার। যাকে একবার শত্রু হিসেবে দেখবে তাকে কখনো বন্ধু হিসেবে দেখবেই না। হুম। জানি না কার কপালে যাবে। আমার মেয়ে হতে পারে একটু রাগী, কিন্তু মনের দিক থেকে অনেক পবিত্র। কিন্তু সবাই তো রাগ মানতে পারবে না। জি। আমার এমন অবাধ্য মেয়ে কবে ভালো হবে, আর সেই দিনের অপেক্ষায় আমি আছি। কিন্তু তোমার সাথে যেরকম আচরণ করছে, শুনলাম দুপুরে একটু রাগারাগি করেছে। না আঙ্কেল, ঠিক আছে। আর তোমার পড়াশোনার বিষয়টা আমি দেখছি, তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও? ভালো কলেজ হলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বৃষ্টির কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিব। এবার বলো, তুমি কি বলতে চাও? কই কিছু না আঙ্কেল, আসলে আমি এই অ্যাডমিশনের কথাই বলতাম। আচ্ছা ঠিক আছে, কালকে বৃষ্টির সাথে পাঠিয়ে দিব। ওকে আঙ্কেল। এরপর আঙ্কেল চলে গেল, আর আমি চেয়ারটায় বসে পড়লাম। ভাবলাম চাকরি ছাড়া যাবে না, কারণ আমি আমার যোগ্যতা দিয়েই চাকরি নিয়েছি। এমন বৃষ্টিতে আর টাইম নেই, কারো ভয়ে আমি চলি না। আমি একাই রাজা, একাই প্রজা। ভাবছিলাম চাকরি ছেড়ে চলে যাব, এমনকি আঙ্কেলকে বলে দিতাম। কিন্তু এমন সময় আমার মন পাল্টে গেল। আরও ভালো কলেজে পড়াশোনা করার একটা চান্সও আছে, যেটা হয়তো কোথাও পাওয়া যাবে না। ভালো কলেজে অ্যাডমিশন নিতে অনেক টাকা লাগে, অনেক খরচ হবে, যা দেওয়ার মতন সামর্থ্য আমার পরিবারের নেই। তাই আমায় এভাবেই পড়াশোনা করতে হবে, তখনই যতই কষ্ট হোক। আমি পিছনে যাচ্ছি না। ভালো কিছু পেতে হলে একটু কষ্ট মেনে নিতেই হবে, নয়তো কোনো ভালো কিছু আশা করা যায় না। সেজন্য আমি চাকরিটা ছাড়লাম না। আর আঙ্কেলকে এসব কথা বলতে চেয়েও আর বললাম না, কারণ আঙ্কেলকে এই কথা বললে তার মন হয়তো ভেঙে যেত। তাই আমি সেই কথা আর বললাম না। এরপর রাতে খাওয়া দাওয়া করে আমার বাকি কাজকাম করে শুয়ে পড়লাম। রাতটা অনেক ভালোই কাটছিল। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। এরপর আমি আমার কাজ শুরু করি। সবার জন্য নাস্তা বানাতে আমি সাহায্য করি। নাস্তা হলে সবাইকে খেতে ডাকি। সবাই এসে নাস্তা খেতে বসলো। নাস্তা করার সময় আঙ্কেল বৃষ্টিকে ডাকলো। বৃষ্টি উপর থেকে নিচে আসলো। এরপর সবার সাথে বৃষ্টিও নাস্তা খেতে বসে গেল। শোন বৃষ্টিমা, হ্যাঁ বাবা বলো। শুনলাম তুই নাকি আসাদুলের সাথে খারাপ ব্যবহার করছিস। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমি তো করবই। আসাদুল তোর সাথে কি করেছে? ও আমার সাথে অনেক কিছু করেছে। আমি আর দ্বিতীয়বারের জন্য না শুনি। কিন্তু বাবা। কোনো কিন্তু না, তুই এর সাথে কোনো খারাপ ব্যবহার করবি না, বা কোনো খারাপ কিছু করবি না। ওকে বাবা, ঠিক আছে।
কথাটা বৃষ্টি অনেক রাগ নিয়েই বলল। দেখে মনে হচ্ছে বৃষ্টি অনেকটাই রেগে গেছে, আর সেই রাগী লোকটা আমার দিকেই তাকাচ্ছে। আমি কিছু না বোঝার ভান করেই দাঁড়িয়ে রইলাম। এবার আঙ্কেল আবার বলল, আর শোন, কি? তুই কলেজে যাওয়ার সময় শাকিলকে সাথে করে নিয়ে যাবি, হোয়াট? কি বলছো তুমি? আমার সাথে নিয়ে যাব? কারণ তোদের কলেজে ওকে ভর্তি করিয়ে দেব। বাবা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? একটা চাকরকে আমি আমার কলেজে আবার আমার সাথে নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে যাবি, এতে সমস্যা কি আছে? সমস্যা আছে মানে? কলেজে আমার একটা মান সম্মান আছে, আর তাছাড়া শহরে আমার একটা মান সম্মান আছে। আমার বাড়ির চাকরকে আমি আমার সাথে নিয়ে যে একই কলেজে পড়বো, এটা মানুষে দেখলে কি বলবে? মানুষ যা বলবে বলবে, সেটা আমি দেখব। তুই ওকে কলেজে নিয়ে যাবি, আর তোদের কলেজের স্যারের সাথে আমি কথা বলে নেব। এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। একটা চাকরকে আমি আমার সাথে কলেজে নিয়ে যেতে পারবো না। আমি যখন বলেছি তখন তুই পারবি। কিন্তু বাবা, কোনো কিন্তু না, তুই ওকে নিয়ে আজকে কলেজে যাবি এবং প্রতিদিন ওকে সাথে করেই কলেজে নিয়ে যাবি। এটাই আমার শেষ কথা। বাবা, ও যখন কলেজে যাবে অন্য গাড়িতে যাবে, আমার সাথে কেন যেতে হবে? আমি কি বলেছি? ওকে, ঠিক আছে বাবা। আমি এসে যদি আমার শুনি তুই আশরাফুলের সাথে খারাপ ব্যবহার করেছিস বা খারাপ কিছু বলেছিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে। এ কথাটা বৃষ্টি অনেকটা বিরক্তকর ভাব নিয়েই বলল, যা তার জোকার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এসব করতে করতে নাস্তা করা শেষ হয়ে গেল সবার। নাস্তা শেষ হতে আঙ্কেল উঠে চলে গেল। আঙ্কেল বাসা থেকে বের হতেই বৃষ্টি শুরু করলে দিল। মা, বাবা এসব কি বলে গেল? বাবার কি মাথাটাতে গেছে না আছে? আমার বাড়ির একটা সামান্য চাকরকে আমি আমার সাথে কলেজে নিয়ে যাব? দেখ মা, তোর বাবা যা বলেছে তাই কর, নয়তো তোর বাবা অনেক রেগে যাবে। এটা আমি কিছুতেই করতে পারবো না। আমার দ্বারা এটা সম্ভব না। সামান্য একটা চাকরকে আমি আমার সাথে কলেজে নিয়ে যাব? বললাম তো মা, তোর বাবার কথা না শুনলে তোর বাবা অনেক রাগ করবে। আর ছেলেটা অনেক ভালো, তোকে তো অন্য কিছু করতে বলছে না, শুধু তোকে সাথে করে নিয়ে কলেজে যাবে আসবে। ধুর, তোমরা কি বুঝতে পারছো না কলেজের একটা আমার মান সম্মান আছে? আমার বান্ধবীরা যদি দেখে আমি চাকরের সাথে কলেজে যাওয়া আসা করি, তাহলে ওরা সবাই কি মনে করবে? তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বাবার কথা না শুনলে কিন্তু অনেক রেগে যাবে। দেখ, এ কথা বলে বৃষ্টি সেখান থেকে উঠে চলে গেল। বৃষ্টির মা তাকিয়ে বৃষ্টির যাওয়াটা আমিও দেখলাম যে সে রাগে গজগজ করতে করতে চলে গেল। আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির যাওয়ার পর আন্টি আমার দিকে তাকালো এবং বলে উঠল, কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করে তাড়াতাড়ি কলেজে যাওয়ার জন্য রেডি হও। কিন্তু আন্টি, আপনার মেয়ে যা বলল তাতে আমার মনে হয় কলেজে না যাওয়াই ভালো। কি করছো এসব? তোমার আঙ্কেল কলেজে যেতে বলে গেছে, তুমি চাও? আর আমার মেয়ের কথায় তুমি রাগ করো না, ওর যেতে একটু বেশি। যাও, তুমি নাস্তা করে রেডি হয়ে নাও। কি আর করার, মন চাচ্ছে কলেজে যা। আন্টিও কলেজে যেতে বলেছে, আঙ্কেলও বলেছে, কিন্তু বৃষ্টির কথা দেখে মনে হচ্ছে কলেজে না যাওয়াই ভালো। কিন্তু কলেজে না গেলে আমার পড়াশোনা কি করে হবে, এটা ভেবে আমি সেখান থেকে চলে যাই আর হালকা কিছু নাস্তা করে নিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। অনেকক্ষণ ধরে বৃষ্টি রেডি হচ্ছে এবং রেডি হয়ে নেমে আসলো। আসলে সাজুগুজি করতে একটু বেশি সময় লেগে যায়, বৃষ্টিরও তাই লাগলো। বৃষ্টিকে নেমে আসতে দেখে আমি আমার ঘর থেকে বাইরে আসলাম, এসে বৃষ্টির পিছন পিছন বাসার বাইরে আসলাম। বৃষ্টির কথা শুনে ড্রাইভার গাড়ি নিয়ে তার সামনে হাজির হলো। বৃষ্টির সাথে সাথে আমিও গাড়িতে উঠে বসে গেলাম। কিন্তু তখন হলো আসল ঘটনা। এই চাকরের বাচ্চা চাকর, তোর সাহস কি করে হয় আমার প্রাইভেট গাড়িতে ওঠার? তাহলে আমি কিসে করে কলেজে যাব? তুই তুই কিসে চড়ে কলেজে যাবি এটা আমি কি করে বলবো? যেটাতে ইচ্ছে চলে যা। কিন্তু আঙ্কেল তো আপনার সাথেই যেতে বলল। তো কি হয়েছে? আপনার সাথে না গেলে আমি আপনার কলেজ চিনব কি করে? রিক্সায় উঠে কলেজের নাম বলবি, তাহলে পৌঁছে দেবে। আমি আর বেশি কিছু করলাম না, কারণ বেশি কিছু বললে আমায় অপমান করবে। আমি চাই না সে এখন আমায় অপমান করুক। তাই বৃষ্টির কথায় রাজি হলাম। বৃষ্টি আমায় কলেজের নাম বলে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমিও সেখান থেকে হেঁটে রাস্তা পর্যন্ত আসলাম। রাস্তায় এসে একটা রিক্সায় উঠে সেই কলেজের নাম বললাম। তখন রিক্সাওয়ালা আমাকে নিয়ে গেল সেই কলেজ গেটের সামনে এবং নামিয়ে দিল আর বলল, এটা সেই কলেজ। কলেজটা ছিল সেই বিশাল বড়।
দেখতে অনেকটাই সুন্দর, চারিদিক দিয়ে ঘিরে রাখা বিশাল এক বিল্ডিং। গেটের ভিতর দিয়ে অনেক ছাত্রছাত্রী প্রবেশ করছে। আমি রিক্সাওয়ালা কাকাকে ভাড়ার টাকা দিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। তখন রিক্সাওয়ালা কাকা রিক্সা নিয়ে চলে গেল, আর আমি কলেজের গেটের সামনে চলে আসলাম। ভিতরে প্রবেশ করব, কিন্তু সাহস পাচ্ছি না। কিন্তু এক জায়গা, নতুন এক পরিবেশ, নতুন কলেজ, প্রথমবার যেতে একটু ভয় ভয় করছে। এটাই স্বাভাবিক, আমারও তাই করছে, যার ফলে ভিতরে প্রবেশ না করে বাইরে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভাবলাম বৃষ্টি হয়তো আমাকে নিতে গেটের সামনে আসবে, কিন্তু আমার ভাবনাটা ভাবনাই রয়ে গেল। বৃষ্টি আসলো না গেটের সামনে, তাই আর আমি দাঁড়িয়ে না থেকে ভেতরে প্রবেশ করতে লাগলাম। হাঁটতে হাঁটতে কলেজের ভেতরে চলে আসলাম, কিন্তু এখনও বৃষ্টির দেখা পেলাম না। বৃষ্টি ছাড়া আমি কি করে ক্লাসরুমে যাই? তাই চারিপাশে বৃষ্টিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। আমার এমন খোঁজাখুঁজি দেখে কলেজের ছাত্রছাত্রীরা সবাই আমার দিকে তাকিয়ে থাকে। খুঁজতে খুঁজতে ক্লাসরুমের সামনে চলে আসলাম, কিন্তু তবুও বৃষ্টিকে পেলাম না। আমি যে ক্লাসে যাব সেটাও হতে পারছি না, কারণ ভর্তি তো হয়নি। তাহলে ক্লাসে কিভাবে যাব? কি করব ভেবে পাচ্ছিলাম না, মাথা কাজ করছে না। হঠাৎ একটা মেয়ে আসলো আর আমার দিকে তাকিয়ে আমার সামনে দাঁড়ালো। আমি তাকে দেখে কিছুটা অবাক হলাম, তবুও মনে মনে ভাবলাম এই মেয়েটাকে জিজ্ঞেস করব অফিসটা কোথায়। আমি মনে মনে ভাবতেই হঠাৎ মেয়েটা বলে উঠল, এই যে শুনেন, আপনাকে দেখছি কলেজে নতুন, দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছেন। জি হ্যাঁ, আমি কলেজে নতুন, আর খুঁজছি বলতে আমার এক বন্ধু, সে আমায় এখানে ভর্তি করাবে, তাই আমি তাকে খুঁজছিলাম। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু আপনার বন্ধু আপনাকে আসতে বলে কোথায় হারিয়ে গেছে? সেটাই তো বুঝতে পারছি না। হয়তো সে কোনো কাজে আটকে গেছে। আর তাছাড়া এখন কি ভর্তি হতে কারো সাহায্য নিতে হয় নাকি? চলেন, আমি আপনাকে অফিস দেখিয়ে দিচ্ছি। ওকে। এরপর আমি মেয়েটার পিছন পিছন হাঁটতে লাগলাম। কিছু করার নেই, কারণ বৃষ্টির অপেক্ষা করলে হয়তো আজকে ভর্তি হওয়া হবে না। আর আঙ্কেল বলেছে সে নাকি কলেজের স্যারদের সাথে কথা বলে নেবে। তাই ভাবছি আমি যদি অফিসে গিয়ে আঙ্কেলের নাম বলি তাহলে হয়তো আমায় চিনে নিবে। তাই আমি মেয়েটার সাথে সাথে অফিসে চলে আসলাম। অফিসে সামনে এসে মেয়েটা আমায় বলল এটাই অফিস। তারপর আমি তাকে ধন্যবাদ জানালাম। মেয়েটা মুচকি হেসে সেখান থেকে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে অফিসের ভিতর ঢুকে একটা বিশাল সালাম দিয়ে প্রবেশ করলাম। আমায় দেখে স্যার জিজ্ঞেস করলো আমি কে আর কি চাই এখানে। আমি তাদের সব প্রশ্নের উত্তর দিলাম। প্রথমে আঙ্কেলের নাম বললাম, আর বললাম আঙ্কেল আমায় এখানে পাঠিয়েছে। আঙ্কেলের নাম শুনে স্যার আমায় চিনতে পারলো, আর বলল আমার সাথে নাকি আঙ্কেলের মেয়ে মানে বৃষ্টি আসার কথা ছিল। আমি বললাম হ্যাঁ, আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। আমি আর বাজে কথা না বলে সময় নষ্ট করলাম না। তখন স্যারেরা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, সঙ্গে আমার রেজাল্ট, কোন কলেজে পড়েছি, কোন স্কুলে পড়েছি, আগে কোথা থেকে এসএসসি পাস করেছি, সব কিছুই শুনলো। সব কিছু শোনার পর বলল তারা আমার সার্টিফিকেটের সমস্ত কাগজপত্র দেখতে চায়। আমি বললাম একটু অপেক্ষা করো, আমি বাসা থেকে নিয়ে আসছি। আমার কথায় স্যার রাজি হলো আর বলল হ্যাঁ, তুমি বাসায় যাও আর সমস্ত কাগজপত্র নিয়ে এখানে হাজির হও। আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়লাম আর রিক্সা ধরে বাসায় চলে আসি। বাসায় এসে আব্বু আম্মুর সাথে কথা বলে আমার সমস্ত কাগজপত্র নিয়ে আবারও কলেজের দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই কলেজে এসে হাজির হলাম। কলেজের গেটের সামনে রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম, আর তারপর কলেজের ভিতরে চলে আসলাম। কাগজপত্র হাতে নিয়ে অফিসে আবার পৌঁছে গেলাম। আবার সালাম দিয়ে ভেতরে গেলাম। ভেতরে এসে আমার সমস্ত কাগজপত্র স্যারদেরকে দেখালাম। স্যাররা সব কিছু বের করে ভালো করে দেখলো। তখন তো আমার ভেতরের হার্টবিট অনেক জোরে ওঠানামা করতেছে। জানি না আমি কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখি কি না। অনেকক্ষণ স্যার কাগজপত্র দেখার পর আমার দিকে তাকালো আর বলল আমি নাকি এই কলেজে ভর্তি হওয়ার মতন যোগ্যতা রাখি। কথাটা শুনে অনেক খুশি হলাম, মনের মধ্যে অনেক আনন্দ হলো। এত বড় কলেজে আমি ভর্তি হওয়ার সুযোগ পেলাম, পড়াশোনা করারও সুযোগ পেলাম। আমার ভাগ্য কতটা ভালো, গরিব হয়ে এত সুন্দর একটা কলেজে পড়াশোনা করতে পারছি। তাই আজকে আমি প্রতিজ্ঞা করেছি যে পড়াশোনা করে বড় কিছু একটা করব। আমি মনে মনে এসব ভাবতে ভাবতে স্যারের কথার বাস্তবে ফিরে আসলাম আর বললাম আমি নাকি কলেজে ভর্তি হওয়ার জন্য আঙ্কেলের সবচেয়ে বড় সাপোর্ট পেয়েছি।
আমি মনে মনে তাই ভাবছিলাম। কলেজে ভর্তি হওয়ার জন্য আমার সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আঙ্কেল। আঙ্কেল না থাকলে আমি এত বড় কলেজে ভর্তি হতে পারতাম না। এরপর স্যার আমায় বলল কালকে থেকে যেন আমি কলেজে নিয়মিত উপস্থিত হই আর মন দিয়ে যেন পড়াশোনা করি। তখন আমি স্যারকে বললাম আমার জন্য যেন দোয়া করে। আর সেখান থেকে আমি উঠে চলে আসলাম বাইরে। একা একা ভর্তি হলাম, বাইরে চলে আসলাম। কিন্তু এবার ক্লাসে যাব কি করে, কোনটা আমার ক্লাস বুঝতে পারছি না ঠিক করে। বিশাল এক চিন্তায় পড়ে গেলাম। একবার ভেবেছি স্যারকে গিয়ে প্রশ্ন করব কোনটা আমার ক্লাস, আবার ভাবছি না থাক, বেয়াদবি হবে। তাই আমি আর স্যারের কাছে ফিরে গেলাম না। সেখান থেকে সামনেই 1-2 পা করে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখ পড়ল একটা দরজার উপরে লেখা আছে ইন্টার প্রথম বর্ষ। আমি শিওর হওয়ার জন্য পাশ দিয়ে যাওয়া একটা ছেলেকে জিজ্ঞেস করলাম এটা কি এন্টার ক্লাস। সেই ছেলেটা বলল হ্যাঁ এটা এন্টার ক্লাস। এবার আমার কোনো ভয় থাকলো না। আমি ভেতরে প্রবেশ করলাম। দরজা দাঁড়াতেই দেখতে পেলাম ক্লাসের ভেতরে অনেক ছাত্রছাত্রী। আমি দাঁড়িয়ে স্যারকে জিজ্ঞেস করলাম আমি কি ভেতরে আসতে পারি স্যার? আমার কথার উত্তরে স্যার হ্যাঁ সূচক উত্তর দিল, যার ফলে আমি ভেতরে প্রবেশ করলাম। ভিতরে এসে কারো দিকে না তাকিয়ে সোজা পিছনে তাকিয়ে দেখলাম বেঞ্চ ফাঁকা আছে। আমি সোজা হেঁটে সেখানেই চলে আসলাম, এসে বসে পড়লাম। বসার আগে স্যার আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে গেলাম। আমি কলেজে নতুন কিনা জিজ্ঞেস করলো, সাথে আরও কিছু জিজ্ঞেস করলো। কলেজে নতুন আসলে পরিচয় করতে যেসব প্রশ্ন জিজ্ঞেস করে তাই করা হলো আর কি। তো স্যার আমাকে সেসব জিজ্ঞেস করলো আর আমিও সেগুলো ঠিকঠাক উত্তর দিয়ে বসে পড়লাম। কোনো রকম ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ হতেই স্যার চলে গেল। এবার আমি সাহস করে আশেপাশে একটু তাকিয়ে দেখলাম। তো আশেপাশে তাকাতেই দেখি সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে, যে মেয়েটা আমাকে অফিস রুম দেখিয়ে দিয়েছিল। এরই সাথে সাথে আমিও বৃষ্টিকেও দেখতে দেখলাম বৃষ্টি অন্যমনস্ক হয়ে আছে, তাই আমি তাকে কিছু বলতে গেলাম না। এদিকে ক্লাসের কোনো ছেলেরাই আমার সাথে বন্ধুত্ব করতে আসলো না, কারণ সবার মতন তো আমি নই। হয়তো আমার সাথে কেউ বন্ধুত্ব করতেও চায় না। আমি একা একা বসেছিলাম। তখনই 2টা ছেলে আমার কাছে আসলো আর আমার পাশে বসলো, আমার সাথে পরিচিত হলো। আমিও তাদের সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর আবার ক্লাস শুরু হলো। আমিও মন দিয়ে ক্লাসটা শেষ করলাম। বেশ কয়েকটা ক্লাস করার পর হঠাৎই মেয়েটা আমার কাছে আসলো। এই যে আপনার বন্ধুকে কি খুঁজে পেয়েছেন? পেয়েছি। ওহ, আপনি আমায় তখন কেন বলেন নাই যে আপনিও আমার সাথে? তাহলে আমি আপনার সাথে করে নিয়ে ক্লাসে আসতাম। আমি তো জানতাম না যে আপনি এই কলেজে পড়েন, আর আপনিও তো আমায় জিজ্ঞেস করেননি। হুম, আমার একদম মনে ছিল না। এছাড়াও মেয়েটার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলি আর জানতে পারি তার নাম মিম। প্রথম দিনই তার সাথে অনেকটাই ফ্রি হয়ে যাই আমি। সেদিনের মতন ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। কলেজ থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে আছি রিকশায় ওঠার জন্য। এমন সময় একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। গাড়িটা দেখে আমি চিনতে পারলাম এটা বৃষ্টির গাড়ি। তখন গাড়ি থেকে বৃষ্টি নেমে আসলো আর বিরক্তকর ভাব নিয়ে গাড়ির জানলার কাচ সরিয়ে দিল আর আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে চাকর, কলেজের নাম করে কাজ ফাঁকি দেওয়ার এক বিশাল উপায় বের করেছিস। যদি আমার আগে তুই বাসায় না পৌঁছেছিস তাহলে তোর খবর আছে। বৃষ্টির কথাটা বলে আবার সেখান থেকে চলে গেল। আমি তার কথা শুনে ততটা গুরুত্ব দিলাম না। কিছুক্ষণ পর একটা রিক্সা আসলো আর সেটাতে করে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমি বৃষ্টির বাসায় এসে পৌঁছে গেলাম, যা বর্তমানে আমার বাড়ি। তো আমি বাসার সামনে এসে রিক্সাওয়ালা কাকাকে টাকা দিয়ে ভেতরে আসলাম। ভেতরে আসতেই হঠাৎ বৃষ্টির কণ্ঠ ভেসে আসলো। আমি তার কণ্ঠ শুনেই দাঁড়িয়ে গেলাম। আমি তার আগে বাসায় আসতে পারি নাই বলে ইচ্ছে মতন আমাকে বকে গেল। আমি কিছু না বলে শুধু শুনেই গেলাম, কারণ শোনা ছাড়া আমার কোনো কিছুই করার নেই। তাই মাথা নিচু করেই সব কিছু শুনলাম। এরপর আমি রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিলাম আর আমার কাজে আমি লেগে গেলাম। আমি সকাল থেকে কলেজেই ছিলাম বলে বৃষ্টি এসে সব কাজের লোকদের বলল আমি আমার সব কাজ যেন করি, আমার কাজ যেন তারা কেউ না করে। তাই আমি আমার সারাদিনের কাজ করলাম। কাজ করতে করতে রাত হয়ে গেল। রাতে তাড়াতাড়ি আমার কাজ করে আমি রুমে গিয়ে বই নিয়ে বসলাম। এভাবে আমার দিন কাটছিল। সকালে উঠে ফ্রেশ হয়ে কাজ শেষ করে কলেজে টাইমে রিল্যাক্স করে কলেজে যেতাম আর কলেজ থেকে আবার বাসায় আসতাম। এরই মধ্যে কলেজে আমার একটা খুব ভালো বন্ধু হয়ে গেল। আর এছাড়া আমি কলেজের প্রথম কয়েকদিন একটু ভয়ের কারণে কিছু বলতে পারিনি, কিন্তু তারপর থেকে আমি খুব ভালো পড়াশোনা করা শুরু করি। ক্লাসে ভালো ছাত্রছাত্রীদের মধ্যে আমার নামও যোগ হয়ে যায়।
এর কারণে অবশ্য আমার সঙ্গে শত্রুতা করে অনেককে, যার মধ্যে অন্যতম ছিল বৃষ্টি। আমার সবসময় দোষ খুঁজে বের করার চেষ্টা করত। আমি ভুল করলেও, কোনো দোষ করলেই ক্লাসের সবার সামনে স্যারকে আরও কয়েক গুণ। এমন করতে করতে একসময় আমারও অনেক রাগ হয় বৃষ্টির প্রতি। আর হবেই বা না কেন? একটা মানুষ যদি উঠতে বসতে কারো দোষ খুঁজে, তাহলে অটোমেটিক তার প্রতি রাগ হবেই। আমারও হয়ে গেল। আর কতদিন এসব মেনে নিব? আমিও তো মানুষ, আমারও তো ধৈর্য আসে, আমারও তো রাগ হয়। দেখতে দেখতে আমার রাগ অনেকটাই বেড়ে যায়। ফলে আমি তার দোষ খুঁজতে লেগে পড়ি। আর প্রথমেই অনেক দোষ পেলাম, কিন্তু স্যারকে বলতে গিয়েও বলতে পারলাম না। কারণ আমি বৃষ্টির নামে বিচার দিলে সবাই বলবে আমি নুন খেয়ে নিমখারামি করেছি, মানে যার খাচ্ছি তারই শত্রুতা আমি করছি। এটা ভেবেই বলতে পারিনি। কিন্তু একদিন হঠাৎ বৃষ্টি হাতে নাতে পড়ে যায়। সেদিন ইংরেজি ক্লাসে অনেক কঠিন পড়া দেওয়া ছিল, যার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীর পড়া হয়নি, যার মধ্যে ছিল বৃষ্টিও। কিন্তু আমার সেদিন পড়া হয়ে গিয়েছিল। তখন স্যার আমাকে তুলনা দিয়ে বৃষ্টিকে বেশ অপমান করে। কিন্তু তার কাছে অপমানের চেয়ে বড় কিছু ছিল। সেদিন বৃষ্টির চোখের পানি প্রায় এসেই গিয়েছিল, আর পানির চেয়ে কয়েক গুণ বেশি তার রাগ ছিল আমার উপর। সেদিন অবশ্য আমি কিছুটা খুশিও হয়েছিলাম। ভেবেছিলাম প্রতিদিন তো আমায় অপমান করে, এবার দেখো নিজের অপমান হতে কেমন লাগে। সব শেষ করে, ক্লাস শেষ করে মিমের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে প্রতিদিনের মতন আজকেও পানিশমেন্ট খেতে হলো। ইচ্ছে করেই এটার থেকে বাঁচা সম্ভব নয়, কারণ আমি কি করে বৃষ্টির আগে বাসায় এসে পৌঁছবো, কি করে এটা সম্ভব? আর এটা সম্ভব না হলে আমার শাস্তিও থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তাই প্রতিদিন শাস্তি হিসেবে বৃষ্টির অপমান শুনতে হয়। তবে আজকে অনেক বেশি করে বকলো, কারণ ক্লাসেই এই ঘটনার রাগ এখনও মিটছে না। আমি সেদিকে খেয়াল না করে আমি তাড়াতাড়ি আমার সমস্ত কাজ করে নিলাম। কাজ করতে করতে রাত হয়ে গেল। তাই আমি সবাইকে নাস্তা দিয়ে আমি আমার রুমে চলে যাই এবং আমি পড়তে বসলাম। বই নিয়ে বসলাম ঠিকই, কিন্তু পড়া আর হলো না, কারণ বৃষ্টি জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমি তার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসলাম। এই চাকরের বাচ্চা চাকর, তোকে কি বেতন দিয়ে ঘুমানোর জন্য রাখা হয়েছে? কেন মেম সাহেব, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই কাজ করা বাদ দিয়ে ঘুমাচ্ছিস কেন? আমি ঘুমাইনি তো, আমি পড়তেছিলাম। আবার মুখে মুখে তর্ক করিস? দেখুন, আমার সব কাজ করেই আমি বসে আছি, এখন চিৎকার করার কি আছে? তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করিস? দিন দিন তোর সাহস খুব বেড়ে যাচ্ছে। সরি মেম সাহেব। যা কাজ কর। তারপর বৃষ্টি আমাকে অনেকগুলো কাজ দেখিয়ে দিল, যেগুলো করার কোনো দরকারই নেই। কিন্তু কি করব, মালিকের আদেশ পালন তো করতেই হবে। আমি খুব ভালো করেই বুঝতে পারলাম আমি যাতে পড়তে বসতে না পারি আর কলেজে গিয়ে পড়াও যেন করতে না পারি, তার জন্য বৃষ্টি আমাকে এসব ফালতু ফালতু কাজের কথা বলল। আমি কাজ করছিলাম, হঠাৎ আঙ্কেল আমাকে ডাক দিল। আমি তাড়াহুড়ো করে আঙ্কেলের কাছে এসে হাজির হলাম। জি বলেন আঙ্কেল। তুমি এই সময় পড়া বাদ দিয়ে কি করছো? এই তো একটু কাজ। কিন্তু এসব কাজ কে করতে বলেছে? এসব কাজ করে কি লাভ? আসলে আঙ্কেল, বৃষ্টি ম্যাডাম আমায় করতে বলল। ও, এই বৃষ্টি। মা বৃষ্টি, হ্যাঁ বাবা বলো। নিচে আসো তো। আঙ্কেলের টাকে বৃষ্টি নিচে আসলো, আর আমায় এখানে দাঁড়িয়ে থাকা দেখে রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো, আর আমি মনে মনে একটু হাসলাম। বলো বাবা। তুমি কি শাকিলকে ওসব কাজ করতে বলেছো? কই বাবা, না তো। আমি কেন ওসব বলবো? ওসব কাজ তো পাগল ছাড়া কেউ করে না। কথা ঠিক করে বলো। সরি বাবা। শাকিল বৃষ্টিকে তোমার গাড়িতে করে কলেজে নিয়ে যাচ্ছে? আসলে হ্যাঁ যাচ্ছি তো। তারপর আমি ড্রাইভারকে নামতে বলে আমি ড্রাইভার সিটে বসে পড়লাম, আর বৃষ্টি পেছনে বসলো। আমি স্টার্ট দিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আসলে গাড়ির ড্রাইভারের কাছ থেকে আমি অনেক আগেই ড্রাইভিং শিখেছিলাম। ড্রাইভার জোর করেই আমাকে শিখিয়েছে, যার ফল আজকে পেলাম। ম্যাডাম, আজকে থেকে তো আমি আপনার গাড়িতে আসতে পারবো, তাই না? চ্যালেঞ্জ তো হেরে গেলেন। তুই চুপ কর। মুচকি মুচকি হাসতেছি আর গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে আসলাম। কলেজে এসে আমি গাড়ি দাঁড় করাতেই বৃষ্টি নেমে চলে গেল, আর আমি গাড়ি পার্কিং করে তারপর ক্লাসে আসলাম। ক্লাসে এসে দেখি সবাই বসে আছে। বৃষ্টি তার বান্ধবীদের সাথে বসে গল্প করছে। আমিও ভিতরে গেলাম আর ফাঁকা জায়গায় দেখে বসে পড়লাম। আমার পাশে একটা ছেলে এসে বসলো। তার সাথে কথা বলতে বলতে ক্লাসের স্যার চলে আসলো, যার ফলে কথাবার্তা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। 2টা ক্লাস শেষ হতেই 3য় নাম্বার ক্লাসে স্যার এসে বলল সবাই মিলে নাকি শিক্ষা সফরে যাবে। এটা শুনে
স্বাভাবিক অনেক খুশি হলাম। যাওয়ার জন্য সবাই মতামত দিল, সবাই যাবে। তাই আজকে ক্লাস বাদ দিয়ে এসব নিয়ে আলোচনা হলো এবং কবে যাবে এই দিনটাও ঠিক করা হলো। করার শেষে কত টাকা করে লাগবে সেটাও বলে দিল। এখানে পড়া সমস্ত ছাত্রছাত্রীরা অনেক বড়লোক ঘরের, সবার বাপের কোম্পানি আছে, অনেক টাকা আছে, নিজের টাকা এবং গাড়িতে করে কলেজেও আসে। তাই সবাই রাজিও হলো। সেজন্য খরচও অনেক হবে, কিন্তু স্যার যত টাকার কথা বললো তত টাকা দেওয়ার মতন আমার ক্ষমতা নেই। যেখানে আমার যাওয়া হবে না সেখানে কথা বলে লাভ। সবাই কথা বলছে আর আমি চুপচাপ বসেই রইলাম। কিন্তু হঠাৎ স্যার আমার নাম ধরে ডাক দিল। আমি দাঁড়িয়ে পড়লাম। স্যার জিজ্ঞেস করলো আমি কেন কিছু বলছি না। তখন আমি দাঁড়িয়ে বললাম, স্যার এমনিতেই, আর আমি তো আর যাবো না, তাই কিচ্ছু বলছি না। আমার কথা শুনে স্যার অবাক হয়ে বলল, কেন যাবে না? আমি বললাম এমনি। স্যার থেমে গেল, কিন্তু থামলো না আমার চিরশত্রু বৃষ্টি। স্যার এটা সবার জন্য তো না, চাকরেরা কি করে যাবে বলেন? বৃষ্টির কথা শুনে আমি অনেক কষ্ট পেলাম, কিন্তু সেটাকে আড়াল করে রাখলাম, কারণ আমার কষ্ট দেখার মতন বা বোঝার মতন কেউ নেই। স্যার ক্লাস শেষ করে চলে গেল আর বলে গেল সবাই অফিসে টাকা দিয়ে যেন নাম লিখিয়ে আসে। টাইমটা খুবই অল্প। ক্লাস শেষ করে আমি ক্যান্টিনে চলে আসলাম। যদিও আমি ক্যান্টিনে তেমন যাই না, ক্লাস শেষ করে ক্লাসরুমে বসে থাকি, কিন্তু আজকে গেলাম। আমি গিয়ে বসতেই মিম এসে আমার সামনে চেয়ারে বসে পড়ল। আমি কিছুটা অবাক হলাম, হঠাৎ মিম এভাবে এখানে কেন? কি রে, কি খবর? কিছু না। আচ্ছা, তুই একটা কথা বলতো, কি? বৃষ্টি তোর কে হয়? আর বৃষ্টি এমন জঘন্য কথা বললেও তুই কেন কিছু বলিস না? কই জঘন্য কথা বলল? তোর কি মনে নাই? আজকেই তো তোকে চাকর বলল। সত্যি কথাই তো বলেছে। মানে? মানে এটাই সত্যি, আমি বৃষ্টির বাসার চাকর। কি বলছিস এসব? এটাই সত্যি, আমি ওর বাসায় কাজ করি। আর এটা সত্যি, চাকরের কোনো বন্ধু হয় না। এখন তুই চলে যাবি? ফাউল কথা একদম বলবি না। কি ফাউল কথা বললাম? তারপর আমি আর মিম কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিলাম। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে গেলাম। সমস্ত ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আমার কাজ করছিলাম। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ঠিক এমন সময় বৃষ্টি আমার কাছে আসলো আর এসেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না আমায় মারলো কেন। ছোট লোকের বাচ্চা, ক্যান্টিনের বিল কি তোর বাপে দেয় নাকি দাদা দেয় যে তুই ইচ্ছে মতো মেয়ে নিয়ে ক্যান্টিনে যাস? আমি তো কাউকে নিয়ে যাইনি, আর আমি আজ পর্যন্ত ক্যান্টিনে এক ফোঁটা পানিও খাইনি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই একটা ফকিরের বাচ্চা, অন্যের কাছ থেকে খাস। দেখুন, কথা হিসাব করে বলবেন। কি, তুই একটা সামান্য চাকর হয়ে আমায় ধমক দিস? তোর তো সাহস কম না? আমার বাবার খাচ্ছিস, আমার বাবার টাকা দিয়ে পড়াশোনা করছিস, আর আমাকেই ধমক দিস? শুনেন ম্যাডাম, নুন খেয়ে নিমক হারাম করব সেটা আমরা গরিবেরা করি না। শুধু আপনাদের টাকায় পড়াশোনা করছি বলে চুপচাপ আছি। নয়তো কি করবে আমার? বল কি করবি? ভাগ্যে যদি এমন সময় আসে তাহলে দেখে নিয়েন। এরপর বৃষ্টি আমায় আরও কিছুক্ষণ বকাবকি করে চলে গেল। মানুষের একটা ধৈর্যের সীমা থাকে, কিন্তু সেটাও ভেঙে গিয়েছে আমার। একটা বার পড়াশোনা করে বড় হই। পরের দিন আবার কলেজে গেলাম। কলেজে আজকে সফরের টাকা জমা দেওয়ার শেষ দিন। তাতে আমার কি, আমি তো যাচ্ছি না। তাই উড়াদুরা মুড নিয়েই কলেজে আসলাম। ক্লাসের সামনে যেতেই মিমের সঙ্গে দেখা। মিম আমার হাত ধরে ক্লাসের ভিতর নিয়ে গেল আর বই রেখে আমায় নিয়ে আবার বেরিয়ে গেল। এসব কিছু দেখছিল বৃষ্টি। আমি তার দিকে খেয়াল করলাম না। মিম আমাকে নিয়ে অফিসে চলে আসলো। আমায় দরজার কাছে দাঁড় করে রেখে মিম ভেতরে চলে গেল। সব স্যারেরা বসে আছে, আমি আবার সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর মিম বেরিয়ে আসলো আর আমাকে নিয়ে আবার ক্লাসে চলে আসলো। আমি তো এখনও কিছু বুঝে উঠতে পারছি না কি করছে এসব। জিজ্ঞাসা করলাম তো উত্তর দিল সময় হলে নাকি বুঝতে পারবো। তাই আমি অপেক্ষা করলাম সময় হওয়ার জন্য। প্রথম ক্লাস শেষ করলাম, পরের ক্লাস শেষ করলাম। এবার তৃতীয় ক্লাসে স্যার আসলো। আমরা সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান দিলাম। স্যার সবাইকে বসতে বলল আর বলল এখন নাকি ভবনে যাওয়ার জন্য যারা যারা টাকা নিয়ে দিয়েছে ওদের নাম বলবে, আর যারা দিতে ইচ্ছুক তারা যেন এক্ষুনি অফিসে দিয়ে আসে। এবার স্যার একে একে নাম বলতে লাগলো আর আমি বই খুলে পড়তে লাগলাম, কারণ আমি তো নামই দেইনি, তাহলে আমি শুনে কি করব। কিন্তু হঠাৎ আমার নামটাও বলল। আমি তো সেই লেভেলের অবাক, আমার নাম কেন বলল? স্যারকে জিজ্ঞেস করলাম। স্যার বলল হ্যাঁ আমার নাম, টাকাটাও নাকি পরিশোধ। আমি আশেপাশে তাকাচ্ছি, কে এমন মহৎ কাজ করলো? বৃষ্টি তো কখনো করবে না। তাহলে কি মিম করেছে? হ্যাঁ, নিশ্চয়ই মিম করেছে। ঠিক তখনই মিম আমার দিকে তাকিয়ে মুচকে হাসলো। আমি কি করব বুঝতে পারছি না। আমার টাকা মিম দিয়েছে,
এটা যদি বৃষ্টি জানতে পারে তাহলে না জানি কি করবে। আমি চুপচাপ বসে রইলাম। ক্লাস শেষ হতেই বৃষ্টি উঠে বাইরে চলে গেল। তখনই মিম আমার কাছে আসলো। এটা কি করলি? বন্ধুত্ব। মানে? মানে আমি সফরে যাব আর তুই আমার একমাত্র বন্ধু, যেতে পারবি না? এটা কি করে হয় বল? তোকে ছাড়া আমি যে কি করব তাই। একদম ঠিক করলি না। ঠিক নাকি সেটা জানি না, তুই যাবি তো যাবি। কিন্তু বাবা, তাই তো বলি, ফকিরের বাচ্চা চাকরের কাছে এত টাকা কোথা থেকে আসলো? দেখুন, বাবা তুলে কথা বলবেন না। আরে তোরা তো 1 নম্বর ফকির, বড়লোকের টাকা সম্পত্তি দেখে লোভ সামলাতে পারিস না, আর তাই তো বড়লোকের বাড়ির চাকর হয়ে নিশ্চিন্তে লেখাপড়া করছিস, আর আমায় ভোলাতে না পেরে মিমিকে ভুলিয়ে ভবনের টাকাটাও জোগাড় করছিস। বৃষ্টি দেখো, টাকা আমি ইচ্ছে করে দিই নাই, আমি ওকে ধার দিয়েছি। তুমি তো এটাই বলবা, কারণ তুমি তো এখন বেহুশ হয়ে আছো। না, এটাই সত্যি, আমি ওকে টাকা ধার দিয়েছি, সময় হলে ফেরত দিবে। তুমি এসব রাস্তার ছেলেকে চেনো না, টাকার লোভে কতই না কিছু করতে পারে। এবার একটু বেশি বললা, কারণ গরিবেরা কখনো টাকার লোভ করে না, লোভ করে তোমার মতো আমার মতো বড় লোকরা। মানে? যার যত থাকে সে আরো চায়, কিন্তু গরিবের পেটে 3 বেলা খাবার আর হাসি খুশি দিন গেলেই তারা খুশি। বাহ, জাদুর এতই পাওয়ার! বাজে কথা বলবে না। এমন সময় ক্লাসের স্যার চলে আসলো, যার ফলে যে যার জায়গার মতন বসে পড়ল। আমিও ঠিক হয়ে বসে ক্লাসে মনোযোগ দিলাম। সেদিনের মতন সব ক্লাস শেষ করে বাসায় চলে আসি। বাসায় এসে কাজ করতে লাগি, তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এদিকে আমাদের যাওয়ার সময় চলে আসে। আমিও তৈরি হয়ে বাসা থেকে বের হলাম। বৃষ্টিও বেরিয়ে পড়ল। তবে বৃষ্টিকে দেখে যে কেউ ক্রাশ খাবে, কিন্তু আমি তার ভয়ে খেলাম না। কলেজে আসলাম, সেখান থেকে সবাই বাসে করে রওনা হয়ে গেলাম। অনেকটা সময় জার্নি করার পর আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমাদের সফর ছিল 2 দিনের। ভিআইপি সফর, ভিআইপি হোটেলে থাকার জায়গা আর ভিআইপি খাবার, সব টাকার খেলা। তো আমরা সফরে যাওয়ার পর থেকেই আমি আর মিম একসঙ্গে সব জায়গায় ঘোরাঘুরি করছিলাম। এটা দেখে বৃষ্টি মনে হয় অনেক রেগে যাচ্ছিল, বারবার স্যার বা ম্যাডামকে বলে দিচ্ছিল, কিন্তু তবুও একসঙ্গেই রইলাম। একসঙ্গে ঘুরোঘুরি, একসঙ্গে হাঁটাহাঁটি, সব কিছুই একসঙ্গে। এসব দেখে এবার বৃষ্টি আমাকে ডাকলো। দেখুন, চাকর আপনার বাসায়, এখানে আমি আপনার চাকর না যে এখানে আপনার কথা মতন চলতে হবে। এক্সকিউজ মি, অনেক ঘোরাঘুরি করতে হবে, বাই। এ কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর এদিকে বৃষ্টি তো রাগে আগুন হয়ে আছে, তার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। আমি সেদিকে কোনো খেয়াল না করে মিমের সাথেই হাঁটতে লাগছি। আমাদের সাথে আরও কিছু মেয়েও ছিল। এছাড়া আমি আর মিম বৃষ্টিকে রাগানোর জন্য আরও অনেক কিছুই করি, কারণ আমি তার দুর্বল পয়েন্ট বুঝে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে সে আমায় শুধু তার চাকর হয়েই রাখতে চায়। আমি ঘুরোঘুরি করছি, আড্ডা দিচ্ছি, এটা সে মানতেই পারছে না, আর আমি এটাই কাজে লাগিয়ে তাকে একদম সেই রাগাই। এতদিন সে আমাকে অনেক রাগিয়েছে, তাই আজকে আমি তার উপর প্রতিশোধ নিলাম। দেখতে দেখতে খুব অল্পতেই সফরের সময় শেষ হয়ে গেল। আসলেই সুখের সময় খুব অল্পতেই পার হয়ে যায়, কিন্তু দুঃখের সময় যেন পারই হতে চায় না। সফর শেষ করে আমরা আবার কলেজের দিকে রওনা হয়ে যাই। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা কলেজে এসে পৌঁছে যাই। যে যার মতো নেমে যাচ্ছি, আমি আর মিমও নেমে পড়লাম। তারপর তাকিয়ে দেখি বৃষ্টি আরই চোখে তাকিয়ে আছে। আমি ভাবলাম আজকে আমার রক্ষে নেই। যত প্রকার বৃষ্টিকে রাগিয়েছি তাতে সে মনে হয় আমাকে মেরেই ফেলবে। তাই আমি তাড়াতাড়ি মিমকে বিদায় জানিয়ে চলে আসলাম। কিন্তু গাড়িতে সে আমায় না নিয়েই চলে গেল, কারণ ড্রাইভার আছে, তার উপর আমি ওকে রাগিয়েছি, তাই সে চলে গেছে। আর এখন অনেক রাত, এখন গাড়িও আর পাওয়া যাবে না, সেজন্য উপায় না পেয়ে পায়ে হেঁটেই আসতে হলো। বাসায় এসে দারোয়ানকে বললাম, দারোয়ান গেট খুলে দিল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। অনেক রাত হয়েছে ঘুমানোর জন্য। সকালে উঠতে একটু দেরি হলো, যার জন্য বৃষ্টির কাছে অনেক গালি বকা শুনতে হলো। তারপর আমার কাজ শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম, কিন্তু আজকে বৃষ্টি আমায় রেখেই চলে গেছে। আমি রাস্তায় এসে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু রিক্সা পেলাম না, তাই আস্তে আস্তে হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে থামলো আমার কাছে। আমি খেয়াল করে দেখলাম মিম আমায় গাড়িতে উঠতে বললো। আমি উঠে পড়লাম। তারপর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো, আর আমরা দুজনেই গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কলেজে চলে আসলাম। গাড়ি থেকে নেমে আমি আর মিম একসঙ্গে হেঁটে ক্লাসরুমে গেলাম। শেষ বেঞ্চে গিয়ে বসলাম। শোনো, কালকে থেকে তুই কলেজে আসার সময় আমায় ফোন দিবি, আমি তোকে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। একটু পর ক্লাসের স্যার আসলো। আমরা গল্প করা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম, মন দিয়ে ক্লাস করলাম।
এক এক করে সব ক্লাস শেষ করলাম। বাসায় আসার সময় দেখলাম বৃষ্টির গাড়ি এখনও ওখানেই আছে, তার মানে বৃষ্টি এখনও বাসায় যায়নি। তখন মিম গাড়ি নিয়ে এসে আমায় উঠতে বলল। বৃষ্টি তো আমায় গাড়িতে নিবে না, তাই আমি মিমকে গাড়িতে উঠালাম। বাসায় চলে আসি, এসে আমার বাকি কাজগুলো করতে লাগি। কাজ করছি আর গান বলছি। এমন সময় হঠাৎ বৃষ্টি কোথা থেকে এসে যেন আমার গালে ঠাস করে চড় বসিয়ে দিল। আমি তো আবুলের মতন হা হয়ে গেলাম। কেন আমাকে মারলো, কী জন্য মারলো, কিছুই বুঝতে পারলাম না। ফোন দে। আমি হা করে তাকিয়ে থেকে পকেট থেকে আমার ছোট্ট বাটন ফোনটি বৃষ্টির হাতে দিলাম। বৃষ্টি হাতে নিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে বাড়ি দিল, যার ফলে আমার ব্যাটারি গেল একদিকে, সিম গেল আরেক দিকে, আর ভেঙে যাওয়া ফোন গেল আরেক দিকে। আমি সেই রকম অবাক হয়ে গেলাম। অনেক রাগ হওয়া সত্ত্বেও কিছু বলতে বা করতে পারলাম না। মাটিতে বসে পড়লাম আর ভেঙে যাওয়া টুকরোগুলোকে হাতে জড়িয়ে নিলাম। এই শোন, তুই যদি এই বাসায় থাকতে চাস তাহলে কাল থেকে বাসার সমস্ত কাজ করবি। কলেজে যাওয়ার সময় ড্রাইভারের পোশাক পরে আমায় নিয়ে কলেজে যাবে আসবি। যদি তা না করেছিস তাহলে ঠিক এইভাবে তোর হাত আর পাও ভেঙে দেবো। আমি কিছু বললাম না, ভেঙে যাওয়া মোবাইল হাতে নিয়ে বসে রইলাম। মন অনেক খারাপ হয়ে গেল। তারপর পরের দিন থেকে বৃষ্টির কথা মতন ওকে নিয়ে কলেজে যেতাম, আবার নিয়েও আসতাম। মাঝখানে যেতটুকু সময় পেতাম মিমের সাথে একটু আড্ডা দিতাম, ফলে মনটাও অনেক ফ্রেশ হতো। আর মাঝে মধ্যে আমার বাসায়ও যেতাম, কারণ মোবাইল ভেঙে ফেলার জন্য কথা বলতে পারতাম না, তাই বাসায় চলে যেতাম। বাসায় গিয়ে আব্বু আম্মুদের সাথে কথা বলে আবার চলে আসতাম। এভাবে দেখতে দেখতে অনেকটা দিন কেটে যায়। আমি এন্টার প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠলাম, কিন্তু কিছুই বদলালো না। আমি চাকর তো চাকরই রইলাম। তবে বৃষ্টির আচরণ কিছুটা বদলে গেছে। আগের মতন আর যেখানে সেখানে আমায় অপমান করে না, তবে অন্য কারোর সাথে দেখলে একদম ছাড়ও দেয় না। একদিন আমি আঙ্কেলের কাছ থেকে 2 দিনের ছুটি নিলাম বাসায় যাব বলে। অনেক দিন হলো বাসায় তেমনভাবে থাকা হয়নি। আঙ্কেল আমায় যেতে বলল, আমি চলে আসলাম। এসে আব্বু আম্মুর সাথে কথা বললাম, বাসার ভিতরে চলে আসলাম। এসে রিমার খোঁজ করি, তখন আম্মু চুপচাপ হয়ে যায়। ঘটনাটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, তাই আবার জিজ্ঞেস করলাম। তখন আম্মু বলল, আজকে যখন রিমা প্রাইভেট থেকে আসছিল তখন বৃষ্টি ওকে বাজারে ধরেই অনেক অপমান করছে। সে একটা চাকরের বোন, আরও কত কি। মানে কি বলছো এসব? তুই ওর সাথে গিয়ে কথা বল। আচ্ছা। তারপর আমি ঘরের ভেতরে রিমার কাছে গিয়ে বসলাম। কি হয়েছে রে? আমি স্কুল থেকে আমার বন্ধু বান্ধবের সাথে চলে আসছিলাম, তখন বৃষ্টি আর তার বন্ধুরা আমার সামনে আসে। আর তার বন্ধুরা আমার সাথে বাজে কথা বলে, আমায় অপমান করতে লাগে। আমি চাকরের বোন, আমার বাবা চাকর, ভাই চাকর, আমাদের পরিবার নাকি অন্যের টাকায় চলে, বড়লোকদের আমরা ভুলিয়ে ভালিয়ে নাকি দিন পার করি। এসব করার চেয়ে নাকি আমায় দিয়ে ব্যবসা করলেই ভালো টাকা হবে। কথাগুলো বলতে বলতে রিমা কাঁদতে লাগলো। আমি চোখ বন্ধ করে নিলাম। আমার জন্য আজকে এটা হলো। জানিস ভাইয়া, বৃষ্টি ওখানে থেকেও কিছু বলে না, মনে হচ্ছিল বৃষ্টি তাদের শিখিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছে। এছাড়াও রিমা আমায় আরও অনেক কিছু বলল, যা শোনার পর আমার মাথা একদম খারাপ হয়ে গেল। বৃষ্টির উপর অনেক রাগ হলো। আমায় যা বলবে বলুক, আমি মেনে নিব, কিন্তু আমার পরিবারের লোককে কেন এসব বলবে? কেন যেখানে সেখানে তাদের এভাবে অপমান করবে? আমি সেখান থেকে তার ওখানে গেলাম, কারণ আজকে আমি এর একটা কিছু করেই ছাড়বো। আজ আর আমি চুপ থাকবো না। সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে সোজা রওনা হলাম বৃষ্টির বাসার দিকে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে আসলাম। বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি। কি রে, তুই আমার নাম ধরে ডাকছিস কেন? আমি তো শুধু নাম ধরেই ডেকেছি, এখনো তো কিছু করিনি। মানে তুই কোন সাহসে এভাবে কথা বলছিস? 1 মিনিট পর আমার সাহস দেখবেন। আঙ্কেল। কি হয়েছে বাবা? আমার কেন রাখছো? আঙ্কেল, আমি আর এই চাকরি করব না। আজকে এই মুহূর্ত থেকে আমি চাকরি ছেড়ে দিলাম। কিন্তু কেন? হঠাৎ কি হলো? অনেক কিছুই হয়েছে। আজকে থেকে আমি আর আপনার বাসার চাকর নই। কিন্তু আর হ্যাঁ, আমি যাচ্ছি। আর এই যে মিস বৃষ্টি, আমি এ কথা বলেই ঠাস করে বৃষ্টির গালে বসিয়ে দিলাম একটা থাপ্পড়। এটা দেখে বৃষ্টির বাবা মা তো সেই লেভেলের অবাক, আর বৃষ্টি তো আকাশ থেকে পড়ল। তোর এত বড় সাহস, সামান্য একটা চাকরে আমার থাপ্পড় দিলি? এখন আর আমি আপনার চাকর নই, তাই ভুল করেও ওটা বলবেন না। তোর সাহস কি করে হয় আমায় মারার?
আপনি আমায় মারছেন, কাটছেন, সব জায়গায় অপমান করছেন, একটা অমানুষের মতন করে চালিয়েছেন। আমি কিচ্ছু বলি নাই, মুখ বন্ধ করে সব মেনে নিয়েছি। কিন্তু আমার বোনে বা বাবার সাথে এমন আচরণ করে আপনি অনেক বড় ভুল করেছেন। তোমার বাবা আর বোনের সাথে কি হয়েছে? সেটা আপনার মেয়ের কাছেই শুনে নেন। আর আঙ্কেল, আমি ক্ষমা চাচ্ছি, আপনার সামনে আপনার মেয়েকে থাপ্পড় দিয়েছি। কিন্তু যে বাবা সমতুল্য মানুষকে সম্মান করতে জানে না, তাকেই আমি এটা করি। চললাম। এই কথা বলে আমি সেখান থেকে সোজা চলে আসলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি কি করে বাসায় মুখ দেখাবো? কারণ সেদিন যদি বাবার কথা শুনে আমি এই কাজটা না করতাম, তাহলে আজকে আমার পরিবারকে এত অপমানিত হতে হতো না। আমি চুপচাপ ঘরে এসে বসে পড়লাম। অনেকক্ষণ পর আম্মু আর রিমা আসলো, তাদের সাথে কথা বললাম। পরের দিন সকালে উঠে আমি কলেজের দিকে রওনা হলাম। তবে আজকে আর ক্লাস করার জন্য নয়, আজকে আমার সব কাগজপত্র নিয়ে সবার কাছে বিদায় নেব। কারণ এই কলেজে আর পড়ব না। যেটা করার জন্য আমার পরিবারকে অপমানিত হতে হয়েছে, আমি কিছুতেই সেই কাজ করব না। কলেজের গেট দিয়ে ভেতরে চলে আসলাম, সোজা অফিসে চলে গেলাম। গিয়ে স্যারকে বললাম আমি এখানে আর পড়ব না, আমার সব কাগজপত্র যেন দিয়ে দেয়। কিন্তু স্যার দিতে চাইলো না, কারণ সামনে পরীক্ষা, এমন সময় কি করে এসব দিবে। কিন্তু আমি জোর করলাম দিতেই হবে। পরে স্যার বলল বৃষ্টি এসে নাকি নিষেধ করে গেছে, আমায় যেন না যেতে দেওয়া হয়, তাই কেউ যেতে দিবে না। আমি সেখান থেকে সোজা বৃষ্টির কাছে আসলাম আর বৃষ্টির সামনে দাঁড়িয়ে গেলাম। আমায় দেখে বৃষ্টি অনেকটাই ভয় পেয়ে গেল। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমায় টিসি নিতে নিষেধ করছেন কেন? কারণ তুই এই কলেজ থেকে কোথাও যাবি না। সেটা বলার আপনি কে? আমার বাবাই তোকে এখানে ভর্তি করিয়ে দিয়েছে। এজন্যই আমি পড়াশোনা বাদ দিচ্ছি। আর হ্যাঁ, এখন আমি আপনার বাসার পোষা কোনো প্রাণী নয় যে আপনার কথা অনুযায়ী চলতে হবে। যাস না। প্লিজ, আমার বিষয়ে একদম নাক গলাবেন না। এ কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম। কিন্তু স্যার টিসি দিল না, তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। আসলে কলেজের স্যার বলল পরীক্ষা দেওয়ার পর টিসি দিবে, তাই আমায় বাধ্য হয়েই পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ক্লাস করতে হবে। সেজন্য পরদিন আবার কলেজেও চলে গেলাম। আর ক্লাসরুমে আসতেই মিমের সাথে দেখা হলো। কিরে, কি খবর? এই তো ভালো। তোর কি খবর? ভালো। আমি আর মিম গল্প করতে লাগলাম। একটু পর বৃষ্টি ক্লাসে প্রবেশ করলো। আমি তাকিয়ে দেখি, আমায় দেখে বৃষ্টির মুখে হাসি ফুটলো। আমার পাশে মিমকে দেখে আবার মনে খারাপও লাগলো। আমি দেখেও না দেখার ভান করে থাকলাম। তার কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলো। মনোযোগ সহকারে ক্লাসটা শেষ করলাম। ক্লাস শেষে আমি মিমের হাত ধরে ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে দুজন বসে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় বৃষ্টি চলে আসলো। এই, তুই মেয়ের সাথে ক্যান্টিনে কি করছিস? তুই আমার সাথে থাকবি। আমি আপনার কুকুর নাকি বিড়াল যে আপনার কথা মতন আপনার সাথে থাকতে হবে? বৃষ্টি আর কিছু বলতে চাইলো না, কিন্তু আমি বলতে দিলাম না। আমি তার প্রতি অনেক রাগারাগি করলাম। এটা দেখে তো কলেজের সবাই অনেক অবাক। কয়েকদিন আগেই যে মেয়েটা আমায় যেখানে সেখানে অপমান করত, সে আজ আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি এভাবে বৃষ্টিকে এড়িয়ে চলতে লাগলাম। তার কোনো দোষ পেলেই আমি সঙ্গে সঙ্গে তাকে অপমান করতাম, যেমনটা আগে আমায় করতো। আমার উপরে কোনো অধিকার দেখাতে আসলে আমি ইচ্ছে মতন অপমান করতাম। মাঝের মধ্যে অনেক রাগ নিয়ে আসতো, কিন্তু আমি তাকে রাগ দেখাতে দিতাম না, উল্টা আমিই রাগ দেখাতাম। আমি তাকে বোঝাতে চেয়েছিলাম একটা মানুষকে এভাবে অপমান করলে কেমন লাগে। আমি কলেজে থাকার সময় শুধু মিমের সাথেই থাকতাম। মাঝে মধ্যে বৃষ্টি মিমকে অনেক গালি বকাও করতো, কিন্তু আমি করতে দিতাম না। দেখতে দেখতে অনেকটা দিন কেটে যায়। এই কদিনে বৃষ্টির চলাফেরা, আচার আচরণ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সব সময় মন খারাপ করেই থাকে। আমি জানি বৃষ্টি আমায় তার পাশে চায়, কিন্তু কী হিসাবে চায় এটা জানি না। যদি সে আমায় পছন্দ নাই করতো, তাহলে আমায় আর মিমকে একসঙ্গে দেখে বৃষ্টির এতটা কেন রেগে যায়? এসবের মধ্য দিয়ে পরীক্ষা কাছে চলে আসে। মন দিয়ে আমি পড়াশোনা শুরু করি, কিন্তু বৃষ্টির কথা কেন জানি না খুব মনে পড়তে লাগলো। হাজারবার বাধা দেওয়ার পরেও মনকে কিছুতেই আটকাতে পারিনি। ঘুরে ফিরে বৃষ্টির কথাই যেন মনে হচ্ছে। হঠাৎ একদিন কয়েকটা ছেলে আমাদের বাসায় এসে হাজির হয়। রিমা তাদের দেখে আমায় বলে এরাই নাকি তার সাথে বাজে কথা বলেছিল। এবার তো আমার অনেক রাগ হয়। এমন সময় তারা সবাই আমার পায়ে পড়ে গেল। তারা সবাই আমায় বলল আমি যেন তাদের ক্ষমা করে দিই। আর রিমাকেও তারা বোন বলে ডেকে মাফ চাইলো। ক্ষমা চাইতে দেখে অনেকটাই দায়ী হলো, তাই সবাইকে মাফ করে দিই। এর কিছুক্ষণ পর হঠাৎ একদিন বৃষ্টির বাবা আর মা আমাদের বাসায় হাজির হয়।
আমি তাদের ভেতরে নিয়ে এসে বসতে দিই, নাস্তা করতে দিই, তারপর জিজ্ঞেস করি কেমন আছেন আঙ্কেল আন্টি। আমরা তো ভালো, কিন্তু আমার মেয়ে তো ভালো নেই। কেন? তোমার সাথে ঝগড়া করে, পাল্লা দিয়ে, ক্লাসে তোমার চেয়ে বেশি পড়া দেওয়ার জন্য না পারে নাকি তার পড়াশোনা হচ্ছে না। বুঝলাম না। তোমায় ছাড়া বৃষ্টি নাকি পড়াশোনা হচ্ছে না, তাই আমাদের পাঠালো। আমি যেতে পারবো না আঙ্কেল, দুঃখিত। তুমি এই কথা বলবা? একটা বৃষ্টি আমাকে বলেছে, আর সাথে আরেকটা বুদ্ধি দিয়েছে। কি? তোমার বাবা মাকে ডাকো। আব্বু আর আম্মুকে ডাক দিলাম, তখন তাদের উদ্দেশ্যে আঙ্কেল বলল, আপনাদের ছেলেকে আমি আমার মেয়ের জামাই করতে চাই, আমার ছেলের জায়গা দিতে চাই। আপনার কি রাজি আছেন? এটা তো আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ। কিন্তু আমি বিয়ে করতে পারবো না। কি বললি তুই? হঠাৎ বৃষ্টির কণ্ঠ শুনে আমি ভয় খেয়ে গেলাম। দরজায় তাকিয়ে দেখি চোখ দুটো বড় বড় করে আমার দিকেই তাকিয়ে আছে। বিয়ে করব না। আর একটাবার বল শুধু। হ্যাঁ, না মানে আমি লয়ার হতে চাই, তাই আমি লয়ারের পড়াশোনা শেষ করব। বিয়ে করে পড়াশোনা করবি? কে নিষেধ করছে? তুমি যখন আমার পাশে ছিলা তখন অনেক অপমান করতাম, কিন্তু যখন চলে এসছো তখন তোমার শূন্যতা আমি বুঝতে পারি, আর বুঝতে পারছিও। আমি তোমায় ছাড়া বাঁচবো না। আব্বু আম্মু আছে। তো কি হয়েছে? আরে বৃষ্টিমা, তুমি এসো। সরি আন্টি আঙ্কেল, সরি রিমা আপু, আমি সেদিন কিছু বলতে পারিনি। আরে ওসব বাদ দাও, যা হবার হয়ে গেছে। কি রে ভাইয়া, অবশেষে তোর ক্রাশকে তুই বিয়ে করেই ছাড়লি? ক্রাশ মানে? আরে আপু, তোমায় দেখে আমার ভাই ক্রাশ খায়, আর সেজন্য তোমার বাসায় চাকর হয়ে যায়। সত্যি? হুম। কিন্তু আমি তো ভাবছিলাম ও মিমকে ভালোবাসে। আরে ধুর, মিমের বিয়ে ঠিক হয়ে আছে। ও, তার মানে আমায় ইচ্ছে করে এতটা কষ্ট দিলি? তোর তো খবর আছে। মা, আগে আমরা তোদের খবর করি, তারপর তুই করিস। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এরকম আরও অনেক গল্প শোনার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, ফিরে আসছি নতুন গল্প নিয়ে।